আধুনিক পদার্থবিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো অ্যাটমস। অ্যাটম সম্পর্কে না জানলে পদার্থবিজ্ঞান জানাটাই হয়তো অসম্পূর্ণ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, গোল ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার আজ আলোচনা করব এরকমই এক গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। তবে এই আলোচনার মধ্যে তোমরা কি কি দেখতে পাবে, এখান থেকে কনসেপ্ট কিছু পাবে। অর্থাৎ যদিও আমি এই আলোচনাগুলো লিখে রেখেছি কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে করব, যাতে পরীক্ষার উপযোগী কোশ্চেন অ্যান্সার একদম রেডি হয়ে যায়, তাহলেও সম্পূর্ণ এই বিষয় সম্পর্কে কনসেপ্ট এই আলোচনা থেকে পেয়ে যাবে। তাছাড়া হ্যান্ড রাইটিং নোটস পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার সলিউশনও দেখতে পাবে। এই কোশ্চেন অ্যান্সার যেগুলো আলোচনা করব তার মধ্যেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশনগুলো পেয়ে যাবে। তোমরা প্রত্যেক চ্যাপ্টারের শেষে কি করো, যে কোশ্চেন ব্যাংক খুলে বেশ কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নাও, অ্যান্সারগুলো কি হবে এখানে সবগুলোই রেডি করে দেওয়া আছে। এছাড়া এনসিইআরটির যে বই, টেক্সট বই আছে জানো হয়তো, তো সেই টেক্সট বইয়ের পেছনে বেশ কিছু প্রবলেম দেওয়া থাকে, সেগুলোরও বেশ কিছু সলিউশন এখানে দেওয়া আছে। সিবিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন এখানে করে দেওয়া আছে, আর কিছু নিউমেরিক্যাল প্রবলেম এখানে সলিউশন করা আছে। কারণ এখানে বেশি নিউমেরিক্যাল প্রবলেম সলিউশন করা নেই, তো নিউমেরিক্যাল প্রবলেম সলিউশনের জন্য আমি আলাদা করে ক্লাস আনবো। আর এই যে আলোচনা, টোটাল যে আলোচনাটা হবে এখানে, এগুলো নিট এবং জির জন্য অবশ্যই কাজে লাগবে, কিন্তু কখনোই ধরে নেবে না এটাই যথেষ্ট, মানে এটাই সাফিসিয়েন্ট, এমনটা নয়। নিট এবং জির জন্য এর সঙ্গে অনেক এক্সট্রা জিনিস আমাদের জানতে হবে। তার জন্য আমি আলাদা ক্লাস তোমাদের জন্য আনবো, সেগুলো পরে দেখে নেবে তোমরা। এটা মেনলি আমাদের সেমিস্টার 4-এর জন্য হেল্পফুল হবে এবং ফুল কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে আমরা আজকে আলোচনা শুরু করি। আর এই আলোচনা যেভাবে করছি, এর আগেও আমি আগের থিওরির ক্লাস করেছি, সেখানেও আলোচনা করেছি, এবং পরের যে অধ্যায়গুলো আছে সেগুলোর আলোচনাও করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে সহজেই নোটিফিকেশন আকারে সব ক্লাসগুলো পেয়ে যাবে হাতের কাছে। প্রথমেই এই অধ্যায়ে আমাদের যেটা জানতে হবে, যে পরমাণুর গঠন সংক্রান্ত যে এক্সপেরিমেন্ট হয়েছিল ওটা 1909-এর দিকেই হয়েছিল। তো সেই এক্সপেরিমেন্ট সম্পর্কে জানতে হবে, যেটা আমাদের কাছে খুবই পরিচিত একটি এক্সপেরিমেন্ট, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। যদিও রাদারফোর্ড পরীক্ষাটা তত্ত্বাবধান করছিলেন এবং করেছিলেন এক্সপেরিমেন্টটা গাইগার এবং মার্সডেন নামে দুজন সায়েন্টিস্ট, ওনার তত্ত্বাবধানেই হয়েছিল, রাদারফোর্ডের তত্ত্বাবধানে হয়েছিল। এবং পরবর্তীকালে রাদারফোর্ডই এই এক্সপেরিমেন্টের যে ফল বা এক্সপেরিমেন্ট থেকে যা দেখতে পাওয়া গেছিল সেটাকে সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছিলেন। তো সেগুলোও আমরা এখান থেকে দেখব। তাহলে যদি কোশ্চেন থাকে গাইগার এবং মার্সডেনের পরীক্ষা, তাও যেটাই, রাদারফোর্ডের পরীক্ষা বললে সেটাই। এখানে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি চিহ্নিত চিত্রসহ আলোচনা করো সিবিএসসিতে দিয়েছে, আমাদের এইচএসের কোনোদিন দেয়নি। তবে দেয়নি মানে কখনো দেবে না এমনটাও নয়, এখন এই সেমিস্টার সিস্টেমে এটা ডিটেলস সিলেবাসে ঢুকিয়েছে, ওতে দিলেও দিতে পারে। এটা 9 এবং 15-তে সিবিএসসিতে পরীক্ষায় দিয়েছিল। তাহলে এখানে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার চিত্র এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। তো এখানে কি কি রয়েছে এগুলো এক এক করে বলি। এখানে প্রথমে এই যে বাম দিকে এটা হচ্ছে আলফা কণার উৎস। কোনো রেডিও অ্যাক্টিভ সোর্স বা তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা কণা মূলত উৎপত্তি লাভ করে। সেই আলফা কণা এখান থেকে উৎপত্তি লাভ করছে, আলফা কণার সোর্স রাখা আছে, এবং এটা একটা লেড বা সিসার ব্লকের মধ্যে এটাকে ভরা আছে, সামনের দিকটা ফাঁকা আছে, তো যাতে চারদিকে আলফা কণাগুলো ছড়িয়ে না পড়ে। লেড ব্লক ভেদ করে আলফা কণা ওইদিকে যাবে না, সামনের দিকে যেহেতু ফাঁকা আছে ওই দিকেই যাবে। আচ্ছা, এটাকে আর একটা এইদিকে পাতলা সিটের মধ্যে হোল করা আছে, হোল করে ওর মধ্য দিয়ে আলফা কণা চালানো হচ্ছে, কারণ পার্টিকুলার একটা নির্দিষ্ট ডিরেকশানে ওই ন্যারো যে স্লিট বা ছিদ্র, সরু ছিদ্রের মধ্য দিয়ে আলফা কণাগুলোকে পাঠানো হচ্ছে, যাতে একটা পার্টিকুলার টার্গেটে গিয়ে ওই আলফা কণাগুলো স্ট্রাইক করতে পারে, বাকি আলফা কণাগুলো ওখানে থেমে যাবে। বেশ, তাহলে এই যে আলফা কণাগুলো যাচ্ছে এইখান থেকে, সোর্স থেকে বেরিয়ে আলফা কণাগুলো এই দিকে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ আলফা কণাগুলো যাচ্ছে এইগুলো,
এই যে এটা হচ্ছে সোর্স, এটা ন্যারো স্লিট বা সরু রেখাছিদ্র, সরু ছিদ্র, রেখাছিদ্র নয়, এটা একটা হোল টাইপের, ছোট্ট একটা হোল টাইপের, ওর মধ্য দিয়ে আলফা কণাগুলো যাচ্ছে। এখানে কি আছে? গোল্ড ফয়েল। গোল্ড কেন? দাম বেশি বলে নিশ্চিত? না, সেরকম কিছু নয়। গোল্ডকে বেশ পাতলা করা যায়, অন্য কোনো মেটালকে এত পাতলা করা যায় না, যার কারণে গোল্ড ফয়েল এখানে ইউজ করা আছে। গোল্ডের মানে সোনার একটা খুব পাতলা পাত এটা। তাহলে আলফা কণাগুলো গিয়ে ওই পাতের উপরে পড়ছে। এবারে পড়ার পর আলফা কণাগুলো বিভিন্ন দিকে যাচ্ছে। তো আলফা কণাগুলো কোন দিকে যাচ্ছে সেটা ধরার জন্য এখানে একটা সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই যে স্ক্রিন লাগানো আছে, এটা জিঙ্ক সালফাইড পর্দা, যার উপর আলফা কণা গিয়ে আঘাত করলে একটা স্কিনটিলেশন বা একটা আলোর স্ফুলিঙ্গ টাইপের জিনিস তৈরি হয়, যেটা আমরা এই যে মাইক্রোস্কোপ এর পিছনে যে মাইক্রোস্কোপ এই যে দেখতে পাচ্ছ মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপের সাহায্যে ওই স্ফুলিঙ্গগুলোকে ধরতে পারি বা কাউন্ট করতে পারি। তাহলে এই যে পর্দাটা ফ্লোরাসেন্ট স্ক্রিন এখানে লেখা আছে, অথবা জিঙ্ক সালফাইড পর্দা এটা দেওয়া যেতে পারে। তো এইটাকে এইভাবে সার্কুলার স্কেলে এইভাবে ঘোরানোর ব্যবস্থা আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানোর ব্যবস্থা আছে সার্কুলার ফর্মে। এটা এই হচ্ছে সিস্টেম। তাহলে এখানে আলফা কণার উৎস, এটা একটা ছোট্ট ছিদ্র যার মধ্যে দিয়ে আলফা কণাগুলো যাচ্ছে। এখানে সোনার পাত, খুব পাতলা পাত একটি রাখা আছে, যেখানে গিয়ে আলফা কণাগুলো ধাক্কা মারছে। আর আলফা কণাগুলো তো চারদিকে ছড়িয়ে যাচ্ছে, তো সেগুলো কোন দিকে কতগুলো আলফা কণা ছড়াচ্ছে সেটা ধরার জন্য জিঙ্ক সালফাইড অথবা এখানে বেরিয়াম প্লাটিনাম সায়ানাইড ইত্যাদি পর্দা এখানে রাখা আছে, ফ্লোরোসেন্ট স্ক্রিন বলছে। তো এই যে পর্দাটা, এটা কিন্তু এরকম সার্কুলার স্কেল বরাবর মুভ করতে পারে, বিভিন্ন জায়গাতে আমরা রেখে তাতে কতগুলো আলফা কণা আঘাত করছে সেটা এই মাইক্রোস্কোপের সাহায্যে লক্ষ্য করছি। এই হচ্ছে টোটাল এক্সপেরিমেন্টাল সেটআপ বা এক্সপেরিমেন্টের মূল যে বিষয়টা সেটা বললাম। এখন আমরা এখান থেকে যেটা প্রশ্ন ছিল, তাহলে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি চিহ্নিত চিত্র সহ আলোচনা করো। চিহ্নিত চিত্র, এই একটা হয়তো চিত্রটা তোমাদের কাছে একটু অস্পষ্ট লাগছে, এটা পেন্সিলে করা ছিল, এটা এই কারণে একটু অস্পষ্ট মনে হচ্ছে। তো ওটা যদি আমরা হাতে আঁকি, আচ্ছা দেখো আমি ওটাকে হাতে এঁকে আরেকবার বলে দিচ্ছি পরীক্ষাতে কিভাবে করবে। তাহলে একটা আলফা কণার উৎস এইভাবে রাখতে হবে, এটা আলফা কণার উৎস। তাহলে এই দিক দিয়ে আলফা কণাগুলো বেরোচ্ছে। তাই এখানে আরেকটা ওই প্লেট রাখা আছে, লেড প্লেট, তার মধ্যে একটা সরু ছিদ্র করা আছে, যেদিক দিয়ে আলফা কণাগুলো সামনের দিকে যাচ্ছে। এখানে গোল্ড ফয়েল, এটা গোল্ড ফয়েল বা সোনার পাত, এখানে কি আলফা কণা ধাক্কা মারছে। আর এইভাবে একটা সার্কুলার স্কেল সেট করা আছে, এই সার্কুলার স্কেল। তো এই সার্কুলার স্কেলে একটা ওই জিঙ্ক সালফাইড পর্দাযুক্ত একটা সিস্টেম, এই সিস্টেমটা এটা বিভিন্ন জায়গাতে ঘুরতে পারে, এবং এর পেছনে এটা দেখার জন্য একটি এইভাবে অণুবীক্ষণ যন্ত্র লাগানো আছে। ওই যে দেখতে পাচ্ছ এখানে পরপর করে দেওয়া আছে। তাহলে কোনটা কি? তাহলে এটা জিঙ্ক সালফাইড পর্দা, এটা অণুবীক্ষণ যন্ত্র, এটা অণুবীক্ষণ যন্ত্র। আর এটা হচ্ছে সোনার পাত, এটা সোনার পাত। তাহলে এটা হচ্ছে আলফা কণার উৎস, এটা হচ্ছে কি সরু রেখাছিদ্র, এটা সরু রেখাছিদ্র। আর টোটাল এই সিস্টেমটাকে একটা বায়ু নিরুদ্ধ বক্সে বসানো থাকে, বায়ু নিরুদ্ধ বক্সে। আচ্ছা, এখানে আলফা কণার উৎস হিসাবে কি নেওয়া হয়েছে, খুব একটা কাজে লাগে না, 214, এটা 83, এরকম উৎস কিছু ব্যবহার করছিলেন। আচ্ছা, এটা লেড ব্লক,
সিসার ব্লক, এটা সিসার ব্লক। তাহলে এটা সোনার পাত্র বলেই দিয়েছি। তাহলে এটা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা, এটা হচ্ছে ZNS জিঙ্ক সালফাইড পর্দা। তো আলফা কণা গিয়ে যদি কোনো আলফা কণা গিয়ে এটার উপরে যদি পড়ে, তাহলে এখানে একটা স্ফুলিঙ্গের সৃষ্টি হয়, স্কিন্টিলেশন যেটাকে আমরা বলছি ইংরেজিতে। তো সেখান থেকে ওর পেছনে লাগানো এই যে অণুবীক্ষণ যন্ত্র, এখানে কতগুলো স্কিন্টিলেশন হচ্ছে সেটা কিন্তু এই যন্ত্রের সাহায্যে কাউন্ট করা হচ্ছে। এই হচ্ছে টোটাল এক্সপেরিমেন্টাল সেটআপ। তাহলে এখান থেকে কি কি দেখা গেছে, তো কি দেখা গেছে সেটা আমরা পরে আসছি। তাহলে এখানে এক্সপেরিমেন্টাল সেটআপ বললে তাহলে এটাই বলতে হবে, ছবিটা আঁকতে হবে এইভাবে। এখানে তো এইভাবে আঁকবে, তোমার এখানে কালার করে কিছু আঁকার মতো ব্যাপার নেই, কোনটা কি এভাবে লিখে দিতে হবে। আমি এখানে যেটা এঁকে রেখেছি সেটাতেও এরকম চিহ্নিত করা আছে। আর দু একটি কথা লিখবে, এখানে বেশি লেখার মতো কিছু নেই। আলফা কণার উৎস থেকে উৎপন্ন আলফা কণা, সরু এই যে উৎস থেকে উৎপন্ন আলফা কণা, এইখান থেকে এটা উৎস থেকে উৎপন্ন আলফা কণা, এই যে সরু রেখাছিদ্র এইটা সরু রেখাছিদ্রের মধ্য দিয়ে গিয়ে সোনার পাতে পড়ে বা পাতলা সোনার পাতে পড়ে কি হচ্ছে, এখান থেকে চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সোজা যাচ্ছে কোনটা, কোনটা একটু বেঁকে যাচ্ছে, তো এরকম ঘটছে, বিভিন্ন কোণে বিক্ষিপ্ত হয়। বিক্ষেপিত আলফা কণাগুলি জিঙ্ক সালফাইড পর্দা, এই যে জিঙ্ক সালফাইড, এটাকে বিভিন্নভাবে এই যে সার্কুলার স্কেলে বিভিন্ন দিকে রোটেট করানোর ব্যবস্থা আছে। জিঙ্ক সালফাইড পর্দাযুক্ত ঘূর্ণায়মান অণুবীক্ষণ যন্ত্র ব্যবস্থার সাহায্যে পরিলক্ষিত হয়। তাহলে কটা আলফা কণা কোন কোণে গিয়ে এখানে পড়ছে, তাহলে সেটা আমরা এই ব্যবস্থার সাহায্যে, এই যে ব্যবস্থা জিঙ্ক সালফাইড পর্দা এবং মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের যে ব্যবস্থাটা, এটার সাহায্যে আমরা লক্ষ্য করতে পারি। তো ফলে ভিন্ন ভিন্ন কোণে বিক্ষিপ্ত আলফা কণার সংখ্যা গণনা করা যায়। এইটুকু। এটা হচ্ছে তাহলে কি, এটা হচ্ছে চিত্রটা, এটাই তার বর্ণনা। তো বর্ণনা এখানে মার্কিংও করা আছে, তবুও একটুখানি ভাষা লিখতে হয়েছে। এটাই 2 নম্বরের প্রশ্ন হতে পারে। তো রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত। তাহলে পরীক্ষা থেকে কি দেখা গেছে এবং সেখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি বা উনি কি সিদ্ধান্ত দিয়েছিলেন সেটাই আমাদের জানতে হবে। তো কি দেখেছেন, বেশিরভাগ আলফা কণা সোজা যাচ্ছে বিক্ষেপহীনভাবে। তার মানে এটা গোল্ড ফয়েল ছিল, এটা গোল্ড ফয়েল। তাহলে আলফা কণাগুলো এসে ধাক্কা মারছে, এখানে ওই পাতে পড়ে বেশিরভাগ আলফা কণা এইভাবেই যাচ্ছে, সোজা করে যাচ্ছে, এইখানে এসে বেরিয়ে যাচ্ছে বিক্ষেপহীনভাবে সোজা পথে পাদ ভেদ করে, বিক্ষেপহীনভাবে সোজাভাবে পাদ ভেদ করছে। এটা দেখলেন। আর কি দেখলেন, 8000টির মধ্যে একটি আলফা কণা 90 ডিগ্রি বা তার থেকে বেশি কোণে বিক্ষেপিত হচ্ছে। তাহলে 8000-এর মধ্যে একটি আলফা কণা 90 ডিগ্রি বা তার থেকে বেশি কোণে বিক্ষেপিত হচ্ছে এরকম ভাবে। তাহলে ইনিশিয়াল ডিরেকশন, তার সঙ্গে 90 ডিগ্রি কোণ কোনটা হবে, এইটা 90 ডিগ্রি কোণ, তার থেকে বেশি কোণে মানে এরকম দিকে বিক্ষিপ্ত হচ্ছে। কতগুলোর মধ্যে, 8000টার মধ্যে একটি কণা। অতি অল্প সংখ্যক আলফা কণা বিপরীত অভিমুখে বা প্রায় 180 ডিগ্রি কোণে বিক্ষেপিত হয়। তাহলে এই দিকে যে দিক থেকে যাচ্ছিল সেই দিকে ঘুরে আসতে অনেক আলফা কণার মধ্যে 1-8টি। অতি অল্প সংখ্যক আলফা কণা বিপরীত অভিমুখে বা প্রায় 180 ডিগ্রি কোণে বিক্ষেপিত হয়, মানে অনেকগুলোর মধ্যে একটা, সেগুলো হচ্ছে 180 ডিগ্রি কোণ। 180 ডিগ্রি কোন দিক থেকে বিচার, তাহলে আলফা কণাটা যাচ্ছিল এই দিকে, এখানে ধাক্কা পাওয়ার পর সেটা যখন এই দিকে ফিরে আসছে সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে প্রাথমিক দিকের সঙ্গে এটা 180 ডিগ্রি কোণ, মানে এই যে ঘুরে আসছে, প্রাথমিক দিকে বলতে এটা, আবার অন্তিম দিক বলতে এটা। তাহলে এখানে এই দিকে ঘুরে এলে সেটা হয় 180 ডিগ্রি কোণ। বা তুমি এই তো এইদিকে ডিরেকশন, আবার ঘুরে আসছে কোন দিকে, এই দিকে। তাহলে এটা যদি পাদ হয় তাহলে প্রাথমিক দিক ওটা, অন্তিম দিক এটা, তাহলে কোনটা হিসাব হবে এইভাবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণে ঘুরে আসছে। অর্থাৎ যে দিক থেকে যাচ্ছিল আবার পুনরায় সেই দিকে ফিরে আসছে। তবে সে সংখ্যাটা অত্যন্ত কম, অত্যন্ত কম।
মানে সেটা 8,000-এর মধ্যে একটাও না, আরো কম। তো বিপরীত দিকে প্রতিক্ষিপ্ত হয়। তাহলে থিটা কোণে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, তো আমি যদি থিটা কোণে কতগুলো বিক্ষিপ্ত হয়েছে প্রাথমিক দিকের সঙ্গে থিটা কোণে এখানে কতগুলো বিক্ষিপ্ত হয়েছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো আলফা কণা বিক্ষিপ্ত হয়েছে, তো এই সংখ্যা উনি ক্যালকুলেশন করে দেখিয়েছিলেন যে এন থিটা প্রপোর্শনাল টু 1/1 সাইন θ/2 θ/2 হোল টু দি পাওয়ার 4, এরকম একটা সম্পর্ক মেনে থিটা কোণে আলফা কণাগুলো বিক্ষিপ্ত হয়েছে। তো এটা পারলে মনে রাখবে, এগুলো কোনো সময় ওই ছোট প্রশ্নে দিলেও দিতে পারে শূন্যস্থান পূরণ আকারে। তাহলে এইগুলোই তিনি মূলত বলেছিলেন। তাহলে বেশিরভাগ আলফা কণা সোজা পথে যাচ্ছে, 8,000টার মধ্যে একাত্রে আলফা কণা মানে একটি আলফা কণা 90 ডিগ্রি থেকে বেশি কোণে বিক্ষেপিত হচ্ছে, আর খুব অতি অল্প পরিমাণ আলফা কণা 180 ডিগ্রি কোণে ফিরে আসছে, অর্থাৎ যেদিক থেকে যাচ্ছিল আবার সেদিকে ফিরে আসছে। এইগুলো দেখলেন তিনি। তো এখান থেকে কি সিদ্ধান্ত তিনি আনলেন? তিনি বললেন যে বেশিরভাগ আলফা কণা সোজা বেরিয়ে যাচ্ছে। তাহলে বেশিরভাগ আলফা কণা সোজা বেরিয়ে যাচ্ছে তার মানে কি? নিশ্চয়ই ফাঁকা রাস্তা আছে, নাহলে সোজা যাবে কি করে? তাহলে আলফা কণাগুলো আসছিল, তাই এর ভিতর দিয়ে সোজা বেরিয়ে গেল মানে এখানে ফাঁকা থাকলে বেরিয়ে যাবে। তার মানে মন্তব্য করলেন পদার্থের ভিতরে কে থাকে? পরমাণু থাকছে, তাহলে পরমাণুর ভিতর দিয়ে নিশ্চয়ই আলফা কণাগুলো চলে যাচ্ছে। তার মানে কি পরমাণুর ভিতর বেশিরভাগ স্থানটাই ফাঁকা। তাহলে তিনি প্রথম যেটা সিদ্ধান্ত করলেন পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। আর ওই যে অনেকগুলো আলফা কণার মধ্যে একাত্রা আলফা কণা এদিকে ফিরে আসছে, 180 ডিগ্রি কোণে ফিরে আসছে। তার মানে আলফা কণাগুলো যাচ্ছিল এদিকে, তো বেশিরভাগগুলো সোজা রাস্তায় বেরিয়ে গেল, তার মানে ফাঁকা রাস্তা ছিল। কিন্তু একজন ফিরে এলো কেন? সে অনেকজনের মধ্যে কিন্তু একজন ফিরে এলো কেন? নিশ্চয়ই তাহলে কেউ এখানে বাধা দিয়েছে, সে কোথাও একটা বসেছিল কোনো জায়গাতে। তাহলে ওই যে ছোট্ট জায়গা, যে জায়গায় এই আলফা কণাটা বাধা পেয়ে ওই অনেকগুলো আলফা কণার মধ্যে একটা আলফা কণা বাধা পেয়ে ফিরে এসছে, সেই যে ছোট্ট জায়গা সেটা নিশ্চয়ই খুব ভারী কোনো জায়গা হবে, মানে অনেক ভরটর সেখানে কিছু জমা আছে, কিন্তু জায়গাটা খুব ছোট হবে। নাহলে তো বেশিরভাগ জায়গা যদি ওরকম ব্লক হয়ে বসে থাকতো তাহলে তো বেশিরভাগ আলফা কণাগুলো ফিরে আসতো, কিন্তু সেটা তো হয়নি। তাহলে ওই এতগুলো আলফা কণার মধ্যে একাত্রা আলফা কণা ফিরে আসছে, তার মানে কি একটি আলফা কণা ফিরে আসবে, তাহলে নিশ্চয়ই এমন একটা ছোট্ট জায়গা আছে অথচ খুব ভারী জায়গা, যেটা কিনা আলফা কণাটাকে কি করেছে? ফিরিয়ে দিয়েছে। তো পরমাণুর এই জন্য বলেছে পরমাণুর প্রায় সমস্ত ভর ও ধনাত্মক আধান একটি ক্ষুদ্র জায়গায় কেন্দ্রীভূত থাকে, যাকে তিনি নাম দিয়েছিলেন পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। তাহলে 2 নম্বর মন্তব্য কি করলেন? তাহলে পরমাণুর ভিতরে যে পরমাণুর ভিতরে এমন একটা ছোট্ট জায়গা আছে যেখানে পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক আধান কেন্দ্রীভূত থাকে। যে জায়গাটা খুব ছোট, আর তাহলে পরমাণুটা অনেকটাই বড়, যার জন্য আলফা কণাগুলো সোজা বেশি বেরিয়ে যাচ্ছে। ওই একটি আলফা কণা অনেকগুলোর মধ্যে সেটা ফিরে আসছে, সেটা কোথায় ধাক্কা পেয়ে ফিরে আসছে? ওই পরমাণুর যে কেন্দ্রক বা নিউক্লিয়াসে ধাক্কা পেয়ে ফিরে আসছে। তাই তিনি তাহলে ওই ছোট্ট জায়গাটার নাম দিলেন নিউক্লিয়াস। তা নিউক্লিয়াসের ধনাত্মক আধান, আর নিউক্লিয়াস বলে তাহলে যে ছোট্ট জায়গাটা পরমাণুর ছোট্ট জায়গা, সেখানে সমস্ত ভর এবং সমস্ত ধনাত্মক আধান জমা আছে। তো এখানে তাহলে ধনাত্মক আধান যখন থাকে, কিন্তু সাধারণ অবস্থায় একটা পরমাণু এটা কি হয়? ইলেকট্রিক্যালি নিউট্রাল। তার মানে এর কেন্দ্রে যে ধনাত্মক আধান আছে আর বাইরে যে ইলেকট্রনগুলো ঘোরে, কেন্দ্রের মোট ধনাত্মক আধান আর বাইরের মোট ইলেকট্রনের যে ঋণাত্মক আধান, সেই দুটো কিন্তু সমান হয়। তাই সাধারণ অবস্থায় পরমাণু নিস্তড়িত হয়, তিনি এ কথাও বললেন। তাহলে 3 নম্বর পয়েন্টটা হলো কি?
পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে যে পরিমাণ ধনাত্মক আধান থাকে এর বাইরে ঠিক একই পরিমাণ ঋণাত্মক আধান আছে। তার মানে কি, ইলেকট্রনগুলোর মোট ঋণাত্মক আধানের পরিমাণ ওই নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধানের পরিমাণের সঙ্গে সমান। এই ছিল রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার সিদ্ধান্ত। এগুলো পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। তো এখন আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় বিক্ষেপণ কোণ থিটার সঙ্গে বিক্ষেপিত কণার সংখ্যার সম্পর্ক একটা লেখচিত্র। বিক্ষেপণ কোণ, তাহলে এটাকে যদি আমরা থিটা দিয়ে লিখে থাকি, বিক্ষেপণ কোণ, আর বিক্ষিপ্ত আলফা কণার সংখ্যা সেটা এন, তার সম্পর্কটা এরকম। তো সম্পর্কটা যদিও গাণিতিকভাবে বলেছিলাম এন ফাংশন অফ থিটা প্রপোর্শনাল টু 1/sin⁴ θ/2, এটা সম্পর্ক। তো লেখচিত্র দিয়ে প্লট করলে এরকম বিষয়টা দাঁড়ায়। তাহলে এই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকে যা দেখলাম, সেখান থেকে যে প্রশ্ন থাকে রাদারফোর্ডের পরমাণুর মডেলটি বিবৃত করো, এই কোশ্চেনটাই থাকে অনেক সময় পরীক্ষাতে, রাদারফোর্ডের পরমাণুর মডেল। তাহলে কি দেখলাম? 1 নম্বর পয়েন্ট, পরমাণুর প্রায় সমস্ত ভর এবং ধনাত্মক আধান একটি ক্ষুদ্র জায়গায় কেন্দ্রীভূত থাকে, তাকে নিউক্লিয়াস বলা হয় বললাম। তাহলে পরমাণু, তার আমি এখানে যদিও অনেক বড় করে নিউক্লিয়াসটাকে আঁকছি, বাস্তবে এত বড় নয় ব্যাপারটা, ওগুলো খালি চোখে তো দেখাই যায় না। তাহলে এর মধ্যে সমস্ত ধনাত্মক আধানযুক্ত কণা, যেটাগুলোকে আমরা প্রোটন বলি, এখানে সমস্ত ধনাত্মক আধানযুক্ত কণা এবং প্রায় সমস্ত ভর, ইলেকট্রনের ভর তো নগণ্য। তাহলে একটা অ্যাটমের ভর বলতে ইলেকট্রনের ভর যুক্ত নিউক্লিয়াসের ভর, তাহলে নিউক্লিয়াসের ভরটা অনেক বেশি, ইলেকট্রনের ভর নগণ্য। তাই টোটাল পরমাণুর ভর বলতে আমরা প্রায় নিউক্লিয়াসের ভরটাকে ধরে নিই, ইলেকট্রনের ভরগুলোকে হাওয়া করে দিই। আচ্ছা, তাহলে প্রায় সমস্ত ভর আর ধনাত্মক আধান একটি ক্ষুদ্র জায়গায় কেন্দ্রীভূত থাকে, এটাকে আমরা কি বলছি? নিউক্লিয়াস। এটাকে আমরা বলছি নিউক্লিয়াস। তাহলে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কোথায় থাকে? এর চারিদিকে এরকম কিছু কক্ষপথ আছে, এখানে ইলেকট্রনগুলো এইভাবে ঘুরে বেড়ায়, এভাবে ইলেকট্রনগুলো ঘুরছে। আর এরা তো ফাঁকায় ফাঁকায় ঘুরছে, যার কারণে পরমাণুর বেশিরভাগ জায়গাটা দেখো, এখানে ছোট জায়গা, এটা সলিড, কিন্তু এখান থেকে এই যে কক্ষপথ যেখানে ইলেকট্রন ঘুরছে তাদের মধ্যে দূরত্বটা অনেকটাই, তাহলে পরমাণুর বেশিরভাগ অংশ তাহলে ফাঁকা। আর দ্বিতীয়ত, নিউক্লিয়াস এবং আলফা কণার সংঘাতের জন্য আলফা কণার বিক্ষেপণ ঘটে। এই যে সোজা গিয়ে যখন ধাক্কা মারছিল আলফা কণা, তাহলে নিউক্লিয়াসের কাছে গিয়েই সে আবার ফিরে এসছে। তাহলে এটা নিউক্লিয়াসের সঙ্গে আলফা কণার সংঘাতের জন্যই এই ধরনের বিক্ষেপণটা ঘটেছে। আর ইলেকট্রনগুলো, ওরা তো একবারে সামান্য ভরযুক্ত কণা, ওরা আলফা কণার গতিকে কোনোভাবে প্রভাবিত করতে পারেনি, যার জন্য ওদের সঙ্গে ধাক্কা খেলেও সে সোজা পথেই বেরিয়ে যাচ্ছে। বুঝতেই পারছ, একটা ট্রাকের সঙ্গে যদি একটা সাইকেলের ধাক্কা হয়, ট্রাকটা খুব লোডেড কন্ডিশনে ছিল, একটা সাইকেলের সঙ্গে ধাক্কা হলো, তো ধাক্কা খেলে কি হবে? ট্রাকটা কি থেমে যাবে ধাক্কা খেয়ে নাকি? নিশ্চয়ই না। কিন্তু বিপরীত দিক থেকে কোনো সাইকেল এসে যদি ধাক্কা মারে, সাইকেল তাহলে থেমে যাবে, কিন্তু ট্রাক যদি সাইকেলে ধাক্কা মারে তো সোজা রাস্তাতেই যাবে, ট্রাকের কিছু মনে হবে না। কারণ এখানে ভরের একটা ব্যাপার আছে, এই আলফা কণার ভর ইলেকট্রনের ভরের থেকে অনেক বেশি, তাই আলফা কণার গতিতে ইলেকট্রন কোনো প্রভাব ফেলতে পারছে না। এটাই বলা আছে, নিউক্লিয়াস এবং আলফা কণার সংঘাতের জন্য আলফা কণার বিক্ষেপ ঘটে, কিন্তু ইলেকট্রনের ভর খুব কম হয়, ইহা আলফা কণার বিক্ষেপ ঘটাতে পারে না। এটা দেখলেন।
3 নম্বর, পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলির উপর নিউক্লিয়াসে স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে এখানে পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ আর ইলেকট্রন ওখানে, ওর তো নেগেটিভ আধানযুক্ত কণা, তাহলে এদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, যার কারণে এই আকর্ষণ বল থেকেই তৈরি হয় অভিকেন্দ্র বল। আমরা জানি কোনো বস্তু বৃত্তপথে ঘুরতে গেলে অবশ্যই একটা বল তার কেন্দ্রের দিকে থাকতে হবে, যেটাকে আমরা অভিকেন্দ্র বল বলি। তাহলে এখানে এই স্থির তড়িৎ আকর্ষণ বল কার কার মধ্যে, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, পজিটিভ নেগেটিভ চার্জ, তাহলে তো আকর্ষণ থাকবেই। সেই স্থির তড়িৎ আকর্ষণ বলই এখানে এই ইলেকট্রনকে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়, তার কারণে ঘুরে ইলেকট্রনগুলো। এটা 3 নম্বর পয়েন্ট আছে। তারপরের পয়েন্ট আছে কি, পরমাণুর নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধান। এই যে নিউক্লিয়াসের এখানে অনেকগুলো প্রোটন আছে, এদের তাহলে মোট ধনাত্মক আধান আর ইলেকট্রনগুলো যে বাইরে এই যে ঘোরাঘুরি করছে এদের মোট ঋণাত্মক আধান দুটো সমান হয়। তাই সাধারণ অবস্থায় একটা পরমাণু অ্যাজ এ হোল ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে সমস্ত পরমাণুটা তাহলে কি হবে, ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান সমান হওয়ার জন্য এটা তড়িৎ নিরপেক্ষ বা নিস্তড়িৎ হয়। এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের বিবৃতি। এটা ওই 2 নম্বরের যে এসএ কিউ যেগুলো থাকে সেরকম কোনো কোশ্চেন এগুলো দিতেও পারে। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল না হয় বুঝলাম যে নিউক্লিয়াস বলে একটা জায়গা আছে, ওখানে পজিটিভ চার্জগুলো আছে আর বাইরে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল স্থির তড়িৎ আকর্ষণ বল থেকে সৃষ্টি হয়, যার কারণে ঘুরে। বেশিরভাগ অংশ ফাঁকা আছে আর এর পজিটিভ চার্জ বাইরের মোট নেগেটিভ চার্জের সঙ্গে সমান, তাই এটা নিস্তড়িৎ। এই কথাটাই মূল এখানে জানলাম। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, তাহলে এখানে কি ত্রুটি আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের এখন ভাবতে হবে, বা এর ব্যর্থতা অনেক সময় থাকে ভাষা ঘুরিয়ে। আবার কোশ্চেন থাকে, হাইড্রোজেন পরমাণুতে ঘূর্ণায়মান তড়িতাধানের সনাতনী তত্ত্বের অসুবিধা কি? এরকম মানে অনেকভাবে ঘুরিয়ে কোশ্চেন হতে পারে। তো প্রশ্নটা একটাই, উত্তর একটাই হবে, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে প্রশ্ন দিতে পারে, তো সচেতন থাকবে। তাহলে অসুবিধা কি? তা এই তো তত্ত্ব না হয় বুঝে গেলাম, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারদিকে কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, এই হচ্ছে পরমাণুর মডেল। তা নিউক্লিয়াস যেটা সেটার মধ্যে পজিটিভ চার্জ আছে আর বাইরে যারা ঘুরে তারা ইলেকট্রন, তাদের আধান নেগেটিভ। তো তাতে অসুবিধা কি? তাতে তো কোনো অসুবিধা নেই, তাহলে এটাই একবারে ফিক্সড একটা থিওরি হিসাবে আমরা ধরে নিতে পারতাম। কিন্তু অসুবিধা কি, এই যে সনাতনী তত্ত্বের কথা বলেছে না, সনাতনী তত্ত্ব, তো ম্যাক্সওয়েলের একটা তড়িৎচুম্বকীয় তত্ত্ব আছে যেগুলো হায়ার ক্লাসে আছে। সেখানে বলা হয়েছে যদি কোনো আহিত কণা মানে চার্জ পার্টিকেল, যেগুলো এখানে তো ইলেকট্রন আহিত কণা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের চারদিকে ওই যে কতগুলি বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তাহলে এরকম কোনো আহিত কণা যদি নিউক্লিয়াসের চারদিকে ঘোরে, এখানে সবসময় নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে হবে এমন কোনো কথা নেই, আহিত কণা যদি ত্বরণ থাকে, বলি এখানে ত্বরণ কোথা থেকে এলো? ও তো বৃত্তপথে ঘুরছে নির্দিষ্ট বেগ নিয়ে, তাহলে ত্বরণ কোথা থেকে এলো? দেখো ত্বরণ একটা ভেক্টর রাশি, সেই আমরা ক্লাস 9-এর আলোচনাতে একবার চলে যাই। ত্বরণ একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি দুটো জিনিস থাকে, একটা থাকে মান, একটা থাকে অভিমুখ। তাহলে এই যে ইলেকট্রনগুলো ঘুরছে এদের একটা নির্দিষ্ট স্পিড আছে, ভি স্পিডে ঘুরছে, তাহলে এই বিন্দুতে স্পিডের অভিমুখটা এটা, কিন্তু এই বিন্দুতে যখন আসছে স্পিডের অভিমুখ এটা হয়ে গেছে। তাহলে দেখো স্পিডটা সেম, মানে বেগের যে মান অংশটা এটা হচ্ছে মানের অংশ, যেটাকে আমরা স্পিড বলছি, তো এই মানের অংশটা সেম আছে সব জায়গাতে, এখানেও যখন আসছে এখানেও ভি, তাহলে মানটা সেম কিন্তু দিকটা দেখো, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, তাহলে দিকটা তো সবসময় চেঞ্জ হচ্ছে। তাহলে ত্বরণ মানে বেগের যে দুটো অংশ, একটা মান একটা অভিমুখ, তাহলে যে কোনো একটা চেঞ্জ হলেই ত্বরণ হতে পারে।
তাহলে মানের চেঞ্জ হলেও ত্বরণ হতে পারে, আবার অভিমুখে চেঞ্জ হলেও ত্বরণ হতে পারে। তাহলে এখানে ইলেকট্রন যখন বৃত্তপথে ঘুরছে তখন তার বেগের যে মানের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু বেগের অভিমুখের প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে বলতে পারি এখানে ইলেকট্রনের ত্বরণ আছে। আবার ইলেকট্রন আহিত কণা, তাহলে তড়িৎ গতিবিদ্যার যে নিয়ম তাতে বলা আছে ত্বরান্বিত আহিত কণা শক্তি বিকিরণ করে। তাহলে এখানে ইলেকট্রন ইলেকট্রন তাহলে ত্বরণযুক্ত কণা, আবার আহিত কণা, তাহলে এ কি হবে? শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করলে তাহলে এর শক্তি কমবে। শক্তি কমা মানে সে কি হবে? এটা নিউক্লিয়াস, তাহলে এরকম কক্ষপথে ঘুরছিল, এরকম বিভিন্ন কক্ষপথে ঘুরছে, তাহলে এই কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন শক্তি ছাড়বে তাহলে তখন কি হবে? নিউক্লিয়াসের কাছের দিকে সে আসতে শুরু করবে, মানে কাছের দিকের কক্ষপথে আসবে। আস্তে আস্তে এইভাবে কক্ষপথে তাহলে রেডিয়াসটা কমবে, কমতে কমতে এক সময় সে তাহলে নিউক্লিয়াসে এসে পড়ে যাবে। তার মানে কি এমনটা হয় যে অ্যাটম এইভাবে আনস্টেবল হয়ে থাকে, যেরকম ঘুরতে ঘুরতে ইলেকট্রন এসে টুক করে পড়ে গেল নিউক্লিয়াসে, ব্যাস ভ্যানিশ হয়ে গেল সব, তাহলে তো পদার্থের অস্তিত্বই থাকবে না। বাস্তবে তো সেটা হয় না। তাহলে কিন্তু রাদারফোর্ড কি বলেছেন? যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, তাহলে ঘুরলে শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করলে ইলেকট্রনের ওই যে কক্ষপথের ব্যাসার্ধ ধীরে ধীরে কমবে, কমতে কমতে এক সময় নিউক্লিয়াসে এসে পড়বে, তাহলে পরমাণু আনস্টেবল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। বাস্তবে সেটা হয় না। তাহলে রাদারফোর্ডের এই জায়গাতে একটু কিছু সংশোধন করার প্রয়োজন, তাহলে এটা একটা ত্রুটি। 2 নম্বর কি? তাহলে এইভাবে যদি ঘুরতে ঘুরতে ইলেকট্রন শক্তি বিকিরণ করে তাহলে এখানে যে শক্তি নিঃসরণ করবে সেটা কন্টিনিউয়াস এনার্জি হওয়া উচিত ছিল। অর্থাৎ কোনো পারমাণবিক বর্ণালী যেটাকে বলি, এখান থেকে তো পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয় এভাবে শক্তি বিকিরণের কারণে। যে পারমাণবিক বর্ণালী পাওয়া উচিত ছিল সেটা নিরবিচ্ছিন্ন বর্ণালী, বা যেটাকে আমরা ইংরেজিতে কন্টিনিউয়াস স্পেকট্রাম বলে থাকি। তাহলে ইলেকট্রন যদি নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে তাহলে এখান থেকে যে বর্ণালী পাওয়া উচিত ছিল, বা আমরা হাইড্রোজেন বর্ণালীর কথা যদি বলি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, তাহলে সেই বর্ণালীগুলো নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত। কিন্তু বাস্তবে পারমাণবিক বর্ণালীগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো রেখা বর্ণালী। তার মানে নিশ্চয়ই এই যে ঘটনাটা এটা কিন্তু ঘটছে না। তাহলে রাদারফোর্ড বললেন যে না ঘুরছে, তাহলে ঘুরলে এই ঘটনাগুলো হওয়া উচিত ছিল। তার মানে এগুলো রাদারফোর্ডের এই যে তত্ত্বটা তিনি দিয়েছিলেন তার একটু ত্রুটি বলে এগুলোকে আমরা বলতে পারি। এটা দুটো কনসেপ্ট। তাহলে রাদারফোর্ডের প্রথমে আমরা যেটা জানলাম, রাদারফোর্ডের পরমাণুর মডেলটি বিবৃত করো বললে এই পর্যন্ত। পরমাণু মডেলের ত্রুটি বললে এই দুটো পয়েন্ট কি কি? একটা হচ্ছে শক্তি বিকিরণ করতে করতে ইলেকট্রন এসে নিউক্লিয়াসে পড়বে, ফলে নিউক্লিয়াসের যে স্টেবিলিটি বা অ্যাটমের যে স্টেবিলিটি সেটা নষ্ট হয়ে যাবে, সেটা একটা হচ্ছে ত্রুটি। আর 2 নম্বর ত্রুটি সেটা হচ্ছে ওই কন্টিনিউয়াস স্পেকট্রাম হওয়া উচিত ছিল, কিন্তু আমরা বাস্তবে যে কোনো পারমাণবিক বর্ণালী যেটা পাই সেটা অবশ্যই লাইন স্পেকট্রাম। তাহলে এটা হচ্ছে সেকেন্ড যে ত্রুটি। এই দুটো ত্রুটি আমাদের মনে রাখতে হবে। এগুলো ছোট প্রশ্নের জন্য জাস্ট একটুখানি লিখে রেখেছি, তো এটা কোনো প্রশ্ন আকারে লেখা নেই। কেন্দ্রকের আয়তন আর পরমাণুর আয়তন, দেখো পরমাণুর আয়তন কেন্দ্রকের আয়তন মানে নিউক্লিয়াসের যে আয়তন তার তুলনায় 10⁻12 টাইমস বড়। 10⁻12 টাইমস মানে বুঝতে পারছো কি বিশাল পরিমাণ বড়। আর ব্যাসার্ধের যদি তুলনা করি কেন্দ্রকের ব্যাসার্ধ আর পরমাণুর ব্যাসার্ধ, 10⁴ টাইমস গ্রেটার দেন এটা হচ্ছে ওই নিউক্লিয়াসের রেডিয়াস যেটা। আর প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1836 গুণ বেশি। এগুলো ডেটা অনেক সময় অনেক জায়গাতে কাজে লাগে, যার জন্য আমি এগুলো লিখে রেখেছি এখানে। হ্যাঁ, এবারে একটা মোস্ট ইন্টারেস্টিং বিষয়, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচেস
যেটা ইংরাজিটা হয়তো তোমাদের কাছে খুব কঠিন, কিন্তু বাংলাটাও খুব সহজ নয়। মানে ইংরাজি বাংলা যেটাই বলবে সেটাই যেন কঠিন মনে হয়, তাহলেও করতে হবে, আর কি করা যাবে। কিন্তু কনসেপ্টটা খুব কঠিন নয়। দেখো, সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব বলতে কি বোঝায়? হোয়াট ইজ ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচেস, বা অন্য কোনো ভাষাও দিতে পারে। তো তোমরা ইংলিশ ভার্সনের কোশ্চেন একটু দেখে নিতে পারো যদি এরকম কোনো কোশ্চেন দেওয়া থাকে। আবার এটা অনেক সময় ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম সলিউশন এই ফর্মুলাটাও কাজে লাগতে পারে, এমনি থিওরি ডিরাইভ করতে দিতে পারে। আচ্ছা, আমি থিওরিটা আগে বলে দিই, তারপরে ম্যাথমেটিক্যাল বিষয়ে বলবো কথা। আমরা রাদারফোর্ডের যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা দেখেছি তাতে ছিল কি একটা নিউক্লিয়াস, তাহলে তার বাইরে ইলেকট্রন আছে। আমি তো বলেছি আলফা কণার গতিতে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই, ইলেকট্রনগুলো খুব হালকা তো, আর আলফা কণাটা অনেক ভারী, সে কারণে আলফা কণার গতিতে ইলেকট্রন কোনো প্রভাব ফেলতে পারে না। তাহলে কে প্রভাব ফেলে? নিউক্লিয়াসই একমাত্র প্রভাব ফেলতে পারে। তাহলে যে আলফা কণাটা, আমি এখানে দুটোই অ্যাকচুয়ালি পয়েন্ট ধরা উচিত, তবুও আমি নিউক্লিয়াসটাকে একটু বড় করে ধরছি। এটা সোনার, সেখানে সোনার পাত ছিল, তাহলে সোনার যে পরমাণু তার নিউক্লিয়াস, তো সাইজটা একটু আলফা কণা যেটা তার নিউক্লিয়াসের থেকে এটা বড়, একটু বড় ধরছি, আর এটাকে পয়েন্ট আকারে ধরছি। তো সুবিধা অসুবিধা কিছু নেই, দুটো পয়েন্ট আকারে ধরা যেতে পারে, অসুবিধা কিছু নেই। তো দেখো বোঝার সুবিধার জন্য, এবং এটাকে পয়েন্ট ধরলেও এর সাপেক্ষে এটা বড় হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তা আলফা কণাটা যারা এরকম সাইড দিয়ে এসছিল তারা এইভাবে বেরিয়ে যাবে। তো কেউ এদিক দিয়ে এসছিল, সে এইভাবে এসে এইভাবে বেরিয়ে যেতে পারে, আবার কেউ এখান দিয়ে গিয়ে সে এইভাবে আসতে পারে, এইভাবে হতে পারে। কিন্তু ওগুলো নিয়ে প্রশ্ন নয় আমার, প্রশ্নটা হচ্ছে এখানে যে এগুলো দেখার দরকার নেই, যে আলফা কণাটা সোজা আসছে তার কন্ডিশন কি হবে। যেটা সোজা আসছে সে তো এসে এর ভিতর দিয়ে যেতে পারবে না, এটা তো নিউক্লিয়াস, এটা তো সলিড। এটা এটা চার্জ কিরকম? পজিটিভ চার্জ, এবং আলফা কণারও চার্জ এটা পজিটিভ, এটা আলফা কণা, এটা আলফা কণা, এর চার্জও পজিটিভ। তাহলে এদের মধ্যে কি হবে? বিকর্ষণ হবে। বিকর্ষণ হওয়ার কারণে ওই যে অনেকগুলো আলফা কণার মধ্যে একাদ্রা আলফা কণা ওই যে 180 ডিগ্রি কোণে ফিরে এসেছিল, এ যাচ্ছে এইদিকে, ফিরে আসছে এইদিকে, তাহলে এদের মধ্যে কোণ কত? 180 ডিগ্রি। ওইটারই ব্যাখ্যা আমি এখানে করছি। তাহলে আলফা কণাটা সোজা যাচ্ছিল, গিয়ে ওর দ্বারা বিকর্ষিত হয়ে ফিরে আসছে। এখন যদি আলফা কণার শক্তি বেশি হয়, বেশি হলে কি হবে? সর্বোচ্চ সে ওই নিউক্লিয়াসের কাছে গিয়ে জাস্ট টাচ করে বেরিয়ে আসবে। আর যদি শক্তি কম হয়, একটু দূর থেকে সে আবার কি হবে? বিকর্ষিত হয়ে ফিরে আসবে। তাহলে আলফা কণার যত শক্তি বেশি হবে তত ও বেশি কাছে যেতে পারবে। তাহলে একবারে কোথায় যেতে পারে? একবারে নিউক্লিয়াসের কাছে যেতে পারে। তার নিউক্লিয়াসটা যেটা, তার যদি শেপ এরকম হয়, তার যদি রেডিয়াস এটা হয়, এইটা নিউক্লিয়াসের রেডিয়াস, এটা নিউক্লিয়াসের রেডিয়াস, সেটাকে ধরলাম আর, এটাকে যদি আমি আর ধরি, তো বা এখানে আমি থিওরিতে ধরে রেখেছি R0, সেটা ধরলেও কোনো অসুবিধা নেই, R0 ধরি। তাহলে এই আলফা কণাটা সর্বোচ্চ ওই পরমাণুর যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে জাস্ট টাচ করতে পারে, তার ভিতরে কখনো ঢুকে যাবে না। তাহলে জাস্ট টাচ যখন করছে তখন সে মুহূর্তের জন্য রেস্টে আসবে, ওই আলফা কণাটি মুহূর্তের জন্য রেস্টে আসবে, দেন অপোজিট ডিরেকশনে সে ফিরে আসবে, বিপরীত দিকে ফিরে আসবে। তাহলে এখানে যখন আলফা কণাটা এদিকে যাচ্ছে, তার গতিবেগ ধরো ভি ছিল, তাহলে গতিশক্তি কত ছিল? এম আলফা ইন্টু ভি স্কয়ার, এটা তার গতিশক্তি।
যখন এখানে গিয়ে আলফা কণাটা মুহূর্তের জন্য রেস্টে চলে এলো, তখন আলফা কণার এই গতিশক্তি এখানে স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। গতিশক্তিটা স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। দুটো চার্জ, এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ যুক্ত কণা, তাহলে এরা দেখো পাশাপাশি আছে, এদের জন্য একটা সিস্টেম তৈরি হয়েছে এবং এখানে যেহেতু রেস্টে আছে তাহলে এখানে এই সিস্টেমের কি আছে? স্থিতিশক্তি আছে, স্থির অবস্থায় আছে এখানে স্থিতিশক্তি। তাহলে এর ধরো অ্যাটমিক নাম্বার আমি জেড, পার্টিকুলার সোনা না নিয়ে আমি জেড অ্যাটমিক নাম্বার বিশিষ্ট কোনো নিউক্লিয়াসের কথা বলছি, জেড অ্যাটমিক নাম্বার। তাহলে এর মধ্যে জেড সংখ্যক প্রোটন আছে। একটা প্রোটনের আধান ই হয়, ই মানে কি? পজিটিভ চার্জ, ইলেকট্রনের সমান ও বিপরীত পজিটিভ চার্জ। তাহলে এর আধান, এই নিউক্লিয়াসের আধান জেডি। আলফা কণা, এটা আলফা কণা, আলফা কণার চার্জ কত? 2e, বাট পজিটিভ, আর এটাও পজিটিভ। তাহলে এই যে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন আলফা কণাটা এখানে এসে জাস্ট নিউক্লিয়াসকে টাচ করেছে, তখন আমি বলছি যে এই সিস্টেমটা রেস্টে চলে আসছে মুহূর্তের জন্য, বা এই যে আলফা কণাটা মুহূর্তের জন্য রেস্টে চলে আসছে। নিউক্লিয়াস তো আর মোশনে যাচ্ছে না, নিউক্লিয়াস রেস্টে আছে, তাহলে আলফা কণাটা রেস্টে আসছে। তাহলে রেস্টে যখন আসছে তখন এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি হবে, পোটেনশিয়াল এনার্জি আমি এটা লিখছি সমান, পোটেনশিয়াল এনার্জি কত হয় যদি এসআই সিস্টেমে করি? 1/4πε0, শূন্য মাধ্যমেই করছি। তাহলে জেডি মানে Q1 Q2, ফর্মুলা কি ছিল পোটেনশিয়াল এনার্জির? এটা তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছ, 1/4πε0, দুটো চার্জ Q1 Q2 আর দূরত্বে থাকলে তাদের মধ্যে স্থিতিশক্তি, তাহলে কত হয়? Q1 Q2/r। তাহলে এখানে দুটো চার্জ জেডি এবং 2e, এই যে 2e এখানে চলে এসছে, জেডি এবং 2e কত দূরত্বে আছে? r0 দূরত্বে আছে, r0 দূরত্বে আছে, মানে নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান দূরত্বে আছে। তাহলে তাদের ক্ষেত্রে স্থিতিশক্তি কত? তাহলে এটা চার্জ জেডি, এর চার্জ হচ্ছে 2e ডিভাইডেড বাই r0, এটা হচ্ছে স্থিতিশক্তি। এই স্থিতিশক্তি কোথা থেকে সৃষ্টি হলো? এই যে আলফা কণাটা গতিশক্তি নিয়ে যাচ্ছিল, সেই গতিশক্তিটাই এখানে স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে এইটা সমান আমরা আলফা কণার গতিশক্তি ই কে আলফা বলতে পারি। কে ফর কাইনেটিক এনার্জি, আলফার জন্য আলফা কণা, বা কেউ শুধু এগুলো ভুলভাল বেশি হতে পারে, যার কারণে শুধু এখানে ই কে লিখতে পারে। তাহলে স্থিতিশক্তি গতিশক্তি দুটোকে সমান করে দিলাম, আর কিছু নেই। তাহলে এইটা সমান এইটা, এটা সমান তো এইটা, এই যে 12m v আলফা স্কয়ার, ওটাই গতিশক্তি, এটাই হচ্ছে ই কে। তাহলে এখান থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে r0 এর মান। তাহলে r0 সমান কত হবে? 1/4πε0 2ze² এই r0টাকে আমরা ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচেস বলে থাকি। দেখো আমি প্রথমেই বলেছি যদি আলফা কণার গতিশক্তি কম হয় একটু দূর থেকে ফিরে আসবে, কারণ একবারে কাছে পৌঁছাতে পারবে না, দূর থেকে বিকর্ষিত হয়ে ফিরে আসবে। সেক্ষেত্রেও মুহূর্তের জন্য রেস্টে যাবে এবং তারপরে ফিরে আসবে, সেক্ষেত্রেও একই ক্যালকুলেশন। আর বেশি গতিশক্তি সম্পন্ন আলফা কণা গেলে একবারে নিউক্লিয়াসকে জাস্ট টাচ করে ফিরে আসবে, এটা। তাহলে আলফা কণার গতিশক্তি যত বাড়বে সেটা তত নিউক্লিয়াসের আরো কাছে যাবে, নিউক্লিয়াসে তত কাছে গিয়ে পৌঁছাতে পারবে, এক সময় জাস্ট নিউক্লিয়াসকে টাচ করতে পারবে, এই হচ্ছে বিষয়। তাহলে এই r0টাকে আমরা এই জন্য বলছি ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচেস। ক্লোজেস মানে একবারে কাছে যাওয়া, একবারে সবসময় টাচ করবে এমনটা নয়, টাচ নাও করতে পারে কিন্তু কাছে যেতে পারে, গিয়ে ফিরে আসতে পারে। তাহলে যত বেশি গতিশক্তি সম্পন্ন আলফা কণা যাবে তত নিউক্লিয়াসের কাছে গিয়ে পৌঁছাতে পারবে। তো এইরকম এক্সপেরিমেন্ট থেকে আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধের সম্পর্কে ধারণা করতে পেরেছি। নিউক্লিয়াসের ব্যাসার্ধ সম্পর্কে ধারণা করা যায় এই এক্সপেরিমেন্ট থেকে। তো এই যে r0 যে ভ্যালু এক্সপেরিমেন্ট থেকে যেটা পাওয়া গেছে প্রায় 10⁻⁻14 মিটারের কাছাকাছি,
10⁻14 মিটার। মোটামুটি উচ্চ গতিশক্তি সম্পন্ন আলফা কণা পাঠিয়ে যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল তাতে এরকম একটা রেজাল্ট পাওয়া গেছে। অর্থাৎ নিউক্লিয়াসের ব্যাসার্ধের যে আসন্ন মান 10⁻, এখানে একটু মিস্টেক আছে, 10⁻, এটা হবে 14, উপরে 14 ঠিক আছে, 10⁻14 মিটার, 14 মিটারের এর থেকে কম হবে, 10⁻14 মিটারের থেকেও কম হয়, মানে এই নিউক্লিয়াসের রেডিয়াসটা। তাহলে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচেস সেটা হচ্ছে R0। সেই ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচেস কি, যে আলফা কণাগুলো নিউক্লিয়াসের কত কাছে পৌঁছাতে পারছে, সেই যে দূরত্ব, অর্থাৎ নিউক্লিয়াসের কেন্দ্র থেকে এই আলফা কণার যে দূরত্ব মানে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকেই আমরা ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচেস বলছি। তাহলে ডেফিনেশন আকারে যখন লিখবে, কি লিখবে, আলফা কণা নিউক্লিয়াসের দিকে গতিশীল হলে এর বেগ ক্রমশ কমবে, বিকর্ষণের কারণে আলফা কণা যখন যাচ্ছে তার বেগ কমবে। নিউক্লিয়াসের কাছাকাছি, নিউক্লিয়াস থেকে যে দূরত্বে, নিউক্লিয়াসের কাছাকাছি গিয়ে নিউক্লিয়াস থেকে যে দূরত্বে এর বেগ শূন্য হয়, কার বেগ, আলফা কণার বেগ শূন্য হয় বা আলফা কণাটি থেমে যায়, সেই দূরত্বকে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব বলা হয়। আমি যা এত সময় বললাম সেটাই এখানে ডেফিনেশন আকারে লেখা আছে। তাহলে ডেফিনেশন আকারে লিখতে গেলে তাহলে কতটা লিখতে হবে, এই যে এইখান থেকে শুরু, নিউক্লিয়াসের দিকে গতিশীল হলে এর বেগ ক্রমশ কমবে, নিউক্লিয়াসের কাছাকাছি নিউক্লিয়াস থেকে যে দূরত্বের বেগ শূন্য হয় সেই দূরত্বকে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব বলা হয়। এই পর্যন্ত ডেফিনেশন। এরপরে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্বের রাশিমালা, এটা আমি এখানে ক্যালকুলেশন করে দেখিয়েছি, R0 সমান এটা। এইটা মনে রাখতে হবে, এই ফর্মুলা থেকে, এই ফর্মুলাটা থেকে প্রবলেম সলিউশন করতে দিয়েছিল প্রিভিয়াস ইয়ারে। এটা HS 2022-এ পরীক্ষাতেও এসেছে, অতএব খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, দেখবে ভালো করে। নেক্সট, সংঘর্ষ ধ্রুবক বা সংঘাত স্থিতিমাপ বা ইংরেজিতে বলছি ইম্প্যাক্ট প্যারামিটার। ইম্প্যাক্ট প্যারামিটার কি, এর আগের যে ক্যালকুলেশনটা দেখলাম সেখানে আলফা কণা যেগুলো নিউক্লিয়াসের দিকে সোজা করে যায় সেগুলি কেবল আবার বিপরীত দিকে ফিরে আসে, কিন্তু একটু সাইড দিয়ে গেলে তাহলে নিউক্লিয়াস এটা, তা আলফা কণাগুলো যখন এদিক দিয়ে যাচ্ছে তখন তারা কি হবে, এইভাবে চলে যাবে, তারা ফিরে আসবে না। তাহলে আলফা কণাটা, এটা আলফা কণা, আলফা কণা তাহলে গিয়ে এই পথে যাচ্ছে, তাহলে এইভাবে বিকর্ষিত হয়ে নিউক্লিয়াস দ্বারা ওইভাবে দূরের দিকে চলে যাবে। তাহলে তার এটা ইনিশিয়াল ডিরেকশন, এইটা, এটা প্রাথমিক দিক, আর যাচ্ছে কোন দিকে, ওই দিকে। তাহলে এদের মধ্যবর্তী যে কোণ, এইটা থিটা, এটাকেই আমরা বিক্ষেপণ কোণ বলে থাকি, অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং বা বিক্ষেপণ কোণ। তাহলে আলফা কণার পথ এটা, আলফা কণার পথ, এটা আলফা কণার পথ। তো এখানে ইম্প্যাক্ট প্যারামিটার ব্যাপারটা কি, আমি যদি নিউক্লিয়াসের এই যে কেন্দ্র, যেটা কেন্দ্রের সমান্তরাল একটা লাইন ড্র করি, তাহলে দেখো এখান থেকে আলফা কণার যে দূরত্ব, এখানেও সেই দূরত্ব আছে, এটা। তো এই যে দূরত্বটাকেই আমরা মূলত ইম্প্যাক্ট প্যারামিটার বলে থাকি। ডেফিনেশন কি বলবে, যখন আলফা কণাটি সোনার পরমাণুর নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থিত, এখানে আছে, অনেকটা দূরে আছে, তখন সোনার পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে, সোনার পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র, কেন্দ্র থেকে আলফা কণাটির গতিবেগ ভেক্টর, এটা গতিবেগের, এই যে গতিবেগ এটাই, তাহলে গতিবেগ ভেক্টরের, এই যে গতিবেগ ভেক্টরের যে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মানে এইটা, তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, তাহলে কেন্দ্রে সোজা করে একটা লাইন টানবে, এটা হচ্ছে গতিবেগ ভেক্টরের অভিমুখ, তার থেকে যে লম্ব দূরত্ব মানে এই যে দূরত্বটা, এইটা দেখানো হচ্ছে, এইটা, এই দূরত্বটা, এটাকে আমরা বলছি ইম্প্যাক্ট প্যারামিটার। ইম্প্যাক্ট প্যারামিটার। আবারও বলছি, আলফা কণার পথ এটা,
আলফা কণার পথ, নিউক্লিয়াসের সেন্টারের এটা লাইন, তাহলে এর সঙ্গে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটাকেই আমরা ইম্প্যাক্ট প্যারামিটার বা সংঘর্ষ ধ্রুবক বলে থাকি। তো রাদারফোর্ডের বিশ্লেষণ থেকে সংঘর্ষ ধ্রুবক বি ও বিক্ষেপণ কোণ থিটার মধ্যে একটা সম্পর্ক পাওয়া গেছে। এই সম্পর্কটা যারা নিতে পারবে তারা নেবে, খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। এই সম্পর্কগুলো আমাদের এখানে ডিরাইভ করতে তো হয়ই না, উপরন্তু এগুলো কাজে লাগে না। বড় জোর নিচেরটা পারলে মনে রাখবে, এই যে ইম্প্যাক্ট প্যারামিটার বি সমানুপাতিক কট থিটা বাই 2, এটা। আর যাদের নেওয়ার ক্যাপাসিটি আছে নিতে পারো, তবে এইচএস এর লেভেলে বা আমাদের সেমিস্টার 4 যেটা এখন, তো এখানে এই ধরনের প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই কম। তাহলে ওই এক্সপ্রেশনটা যদি কেউ মনে রাখতে পারে মনে রাখবে, বি সমানুপাতিক কট থিটা বাই 2। তবে ইম্প্যাক্ট প্যারামিটার কি এটা কোশ্চেনটা দেখবে, এটা আমার এখানে লিখে দেওয়া আছে, এটা অবশ্যই দেখতে হবে। তাহলে এত সময় আমরা রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে উপনীত হওয়া ছিল, অর্থাৎ রাদারফোর্ডের মতবাদ এবং রাদারফোর্ডের মতবাদের ত্রুটি, সেখান থেকে নিউক্লিয়াসের ব্যাসার্ধের আসন্ন মান কিভাবে পাওয়া যায় সেগুলো দেখলাম। তাহলে রাদারফোর্ডের পরমাণুর যে মডেল তাতে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে গেছে, যার কারণে পরবর্তীকালে, তো উনি দিয়েছিলেন রাদারফোর্ড 1911 সালে তার এই পরমাণুর যে মডেল তিনি উপস্থাপিত করেছিলেন। 1913-তে বিজ্ঞানী, তবে তোমাদের সালগুলো এত মুখস্থ করতে হবে না, জাস্ট আমার মনে আছে আমি বলছি। তো 1913-তে বিজ্ঞানী নিলস বোর তিনি ওই পরমাণুর গঠন সংক্রান্ত রাদারফোর্ডের যে সমস্যাগুলো সেগুলোর সমাধান দিয়ে কিছু মন্তব্য তিনি করেছিলেন, যেগুলো পরমাণুর গঠন সংক্রান্ত বোরের স্বীকার্য নামে পরিচিত। পরমাণুর গঠন সংক্রান্ত বোরের স্বীকার্য বিজ্ঞানী নিলস বোর এই মতবাদগুলি দিয়েছিলেন। এটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। বিভিন্ন ইয়ারে পড়েছে, এখানে কিছু ইয়ার লেখা আছে, 2015, 16, 23 এরকম বিভিন্ন ইয়ারে পড়েছে। তো অনেক সময় পার্সিয়ালি কোনো একটা মতবাদ লিখতে দেওয়া থাকে, কখনো বা সবগুলি মতবাদ লিখতে দেওয়া থাকে পরীক্ষাতে। তো তাহলে মতবাদগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। তো রাদারফোর্ড যেটা ভুল, বা রাদারফোর্ডের তত্ত্বে যেটাকে আমরা ভুল বলে ধরছিলাম, এখানে তিনি সেগুলোকে কিভাবে ঠিক বললেন বা কি সংযোজন করতে বললেন সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম স্বীকার্য কি বলেছেন, পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি কতগুলি অনুমোদিত কক্ষপথে পরিক্রমণ করে। ভালো কথা, তার নিউক্লিয়াস ছিল, এটা নিউক্লিয়াস, তার নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি এইভাবে কতগুলি অনুমোদিত কক্ষপথ, এই কক্ষপথে পরিক্রমণ বা পরিভ্রমণ করে। ওই অনুমোদিত কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রনগুলি কোনো শক্তি বিকিরণ করে না। তাহলে এই যে ইলেকট্রনগুলো ঘোরে, এখানে ঘোরার সময় কোনো শক্তি বিকিরণ করে না। তাই এগুলোকে আমরা স্টেবল অরবিট, স্থায়ী কক্ষপথ, এইসব বাংলাতে আরো কিসব বলে মঞ্জুরিকৃত কক্ষপথ, এই ধরনের টার্মগুলো ব্যবহার করি আমরা। দ্বিতীয় স্বীকার্য কি বলেছেন, তাহলে এই স্বীকার্যটা রাদারফোর্ডের মতোই, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় স্বীকার্য, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে সেই কক্ষপথগুলিতে পরিক্রমণ করে যে কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়। তাহলে ইলেকট্রনগুলো এই কক্ষপথে ঘুরছে, এটা ঘুরতে পারবে এই কক্ষপথে যদি কিনা এই কক্ষপথে ইলেকট্রনের বেগ যদি v হয়, তাহলে mvr, ইলেকট্রনের ভর m, বেগ v, এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ r। এটা যদি n × h/2π এর সরল গুণিতক হয়, অর্থাৎ h/2π এর সরল গুণিতক, h/2π এর সরল গুণিতক হলে এই কৌণিক ভরবেগের মানটা, তাহলে এই কক্ষপথে কিন্তু ইলেকট্রনটি ঘুরতে পারবে। স্টেটমেন্টটা এটাই হচ্ছে
কৌণিক ভরবেগ সংক্রান্ত বোরের কন্ডিশন, বা এটা অনেক সময় কৌণিক ভরবেগ সংক্রান্ত বোরের কোয়ান্টাম কন্ডিশনও বলা হয়, কোয়ান্টাম শর্ত। তাহলে কোয়ান্টাম শর্ত কেন? তাহলে এখানে কৌণিক ভরবেগের মানটা এটা যে কোনো মানের হতে পারে না, একটি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সরল গুণিতক আকারে আছে, অর্থাৎ h/2π সরল গুণিতক আকারে কৌণিক ভরবেগটা হবে, যে কোনো মানের হতে পারে না। অর্থাৎ কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোয়ান্টাইজড, অর্থাৎ বিচ্ছিন্ন কতগুলি মান নিতে পারে। তাই এই শর্তটিকে বোরের কোয়ান্টাম কন্ডিশন বা কোয়ান্টাম শর্ত বলা হয়, এবং সেটা কৌণিক ভরবেগ সংক্রান্ত। এটাই ছিল দ্বিতীয় স্বীকার্য। তৃতীয় স্বীকার্য কি বলা আছে? ইলেকট্রনগুলি শক্তি গ্রহণ বা বর্জন তখনই করে যখন সেটা এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে সংক্রমিত হয়। তাহলে এটা হচ্ছে উপরের দিকের কক্ষপথ, বাইরের কক্ষপথ, এটা ভেতরের কক্ষপথ। তাহলে ইলেকট্রন যদি এখান থেকে এখানে জাম্প মারে, এটা এখান থেকে এখানে আসে, তাহলে শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে। আর যদি এখান থেকে এখানে যায় তাহলে তার উপরে শক্তি ফেলতে হবে, শক্তি তাহলে শোষণ করবে। তাহলে শক্তির গ্রহণ বা বর্জন তখনই হবে যখন ইলেকট্রনগুলি এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে জাম্প দেয় বা সংক্রমিত হয়। এবং এক্ষেত্রে ধরা যাক এটা হচ্ছে ইনিশিয়াল অরবিট, এটা হচ্ছে ফাইনাল অরবিট। তাহলে ফাইনাল অরবিটের ইলেকট্রনের এনার্জিগুলো আমি দেখিয়েছি। ইনিশিয়াল অরবিট এটা আই, কেন আই ধরছি? এখান থেকে এখানে এসছে বলে এটাকে আই ধরছি, এটাকে এফ ধরছি। ইনিশিয়াল অরবিট, ফাইনাল অরবিট। ইনিশিয়াল অরবিটে ইলেকট্রনের এনার্জি ইআই, আর ফাইনাল অরবিটে এনার্জি ইএফ যদি হয় তাহলে ইআই মাইনাস ইএফ সমান হবে এইচ নিউ। এখান থেকে যে শক্তিটা বিকিরিত হবে তার কম্পাঙ্ক নিউ হলে ইআই মাইনাস ইএফ সমান এইচ নিউ হবে। অনেক সময় এটাকে এভাবে ধরা হয়, ইআই এরকম একটা চিহ্ন। এর চিহ্নটা নিশ্চয়ই জানো, এর চিহ্নটা হচ্ছে যেটা বড় সেটা থেকে ছোটটি বিয়োগ করতে হবে, বড় থেকে ছোটটা বিয়োগ। আমি এখানে এটাকে ইনিশিয়াল ধরেছি, এটাকে ফাইনাল ধরেছি, কেউ উল্টাটা ধরতে পারে। তাহলে সে ছোট বড় দেখে এইভাবে সমীকরণটি লিখবে। সমীকরণটা সবসময় বড় থেকে ছোটটাকে বিয়োগ করলে এইচ নিউ হবে, এটাই বলা হয়েছে। এই ছিল বোরের তিনটি স্বীকার্য পরমাণুর গঠন সংক্রান্ত বিষয়ে। এই তিনটি স্বীকার্য তাহলে খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই স্বীকার্য থেকে আমরা যেগুলো আলোচনা করব, বোরের ওই বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ প্রথমে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2018 2023-এও দিয়েছে। এবং যেটা হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে এই তত্ত্বটা আমরা লাগাবো। বোরের তত্ত্ব মূলত হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রেই কার্যকর হয়। তাহলে হাইড্রোজেন সদৃশ পরমাণু কি একটু চিন্তা করে দেখো, ইতিমধ্যেই হয়তো কেমিস্ট্রিতে এগুলো পড়া হয়েছে। পরমাণুর গঠন অধ্যায়ে হাইড্রোজেন সদৃশ পরমাণু কি? হাইড্রোজেন সদৃশ পরমাণু, তাহলে আমরা জানি হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস আছে, একটাই প্রোটন আছে, আর বাইরে একটা ইলেকট্রন ঘোরাঘুরি করছে। সেটা যে কোনো কক্ষপথে ঘুরতে পারে, বাইরের দিকে তো অনেক কক্ষপথ থাকে, তো যেখানে ইচ্ছা বাবুর সেখানেই ঘুরে বেড়ায়। যাই হোক, সেটা উত্তেজিত অবস্থা কি আছে তার উপর নির্ভর করে। তো একটা কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, হাইড্রোজেন পরমাণুর এই হচ্ছে বিষয়। তাহলে হাইড্রোজেন সদৃশ পরমাণু কি? তাহলে হাইড্রোজেন সদৃশ পরমাণু কি? তাহলে হাইড্রোজেনের মতো যে পরমাণুর বহিস্থ কক্ষপথে, বহিস্থ মানে সর্ববহিস্থ কক্ষপথ আমি সে কথা বলিনি, বহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন বর্তমান, তাহলে একটি ইলেকট্রন বর্তমান, সেই ধরনের পরমাণুকে আমরা কি বলবো? হাইড্রোজেন লাইক অ্যাটম বা হাইড্রোজেন সদৃশ পরমাণু। তাহলে এরকম পরমাণু আর কি হতে পারে? ধরো হিলিয়াম, হিলিয়াম পরমাণু। হিলিয়াম পরমাণু কি আছে? ভেতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে
তাহলে এখানে হিলিয়াম 4 2, তাহলে দুটো প্রোটন আছে, তাহলে বাইরে অবশ্যই দুটি ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন। তাহলে এটা তো হাইড্রোজেন লাইক হচ্ছে না। তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রনকে বের করে দিই, একটা ইলেকট্রনকে টেকনিক্যালি যদি বের করি, তাহলে বের করলে কি হবে, এটা বের করলাম, তাহলে বের করলে আর একটা ইলেকট্রন থাকছে, তাহলে তখন এটা হাইড্রোজেন লাইক অ্যাটম হিসেবে কাজ করছে। আর একটা ইলেকট্রন যখন কোনো পরমাণু ছেড়ে দেয় তখন সেটা কি হয়, আয়নে পরিণত হয়। তাহলে হিলিয়াম তখন কি আয়ন হবে, ইলেকট্রন ছেড়ে দিয়েছে মানে পজিটিভ আয়ন হবে, হিলিয়াম He+, এটাই হবে। তাহলে হিলিয়াম প্লাস এটা হাইড্রোজেন লাইক অ্যাটম হলো। তাহলে এখানে কেন্দ্র দেখার দরকার নেই, কেন্দ্রে একাধিক প্রোটন থাকতে পারে, কিন্তু বাইরে একটা ইলেকট্রন আছে কিনা। লিথিয়াম, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে কি হবে, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে বাইরের কক্ষে 3টি ইলেকট্রন থাকে। তাহলে লিথিয়াম, তাহলে বাইরের কক্ষে আছে 3টি ইলেকট্রন, 3টি, তাহলে এখানে ছিল, এখানে ছিল, আর এখানেও ছিল। তাহলে দুটো ইলেকট্রনকে টেকনিক্যালি যদি বের করতে পারি, তাহলে আর একটি ইলেকট্রন থাকবে। তখন এই যে লিথিয়াম, তাহলে লিথিয়াম অ্যাটমটা তখন হাইড্রোজেন লাইক অ্যাটম হিসাবে কাজ করবে। এবং লিথিয়ামে তখন লেখা হবে কি করে, দুটো যেহেতু ইলেকট্রন বের করেছি, Li+, আয়নে পরিণত হয়ে গেছে। একই রকম ভাবে বির ক্ষেত্রে হবে, বেরিলিয়াম, বির ক্ষেত্রেও তাহলে 3টি, মানে ওর 4টি ইলেকট্রন থাকে বহিস্থ কক্ষপথে, 3টি ইলেকট্রনকে বের করে দিতে হবে, তখন ওটা হাইড্রোজেন লাইক অ্যাটম হিসাবে কাজ করবে। এটা তাহলে কারোর মনে হতে পারে যে সোডিয়াম নেব, সোডিয়াম বা অন্য কিছু, লোহা নিয়ে নেব, লোহা নিয়ে তার তো বহিস্থ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে একটা রেখে সবগুলো বের করে দেবো, তাহলে লোহাও তো হাইড্রোজেন লাইক অ্যাটম হতে পারে না। ওগুলোর ক্ষেত্রে ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষ বা ওই বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোকে সবগুলোকে বের করা অত সহজ কাজ নয়, বেরোবেই না। কিন্তু এগুলোই যত সহজে বেরিয়ে যায়, টেকনিক্যালি এদেরকে বের করা যায়, এই 2-3টা ইলেকট্রনকে বের করা যায়। কিন্তু অনেক বেশি ইলেকট্রন যখন থাকে সবগুলোকে ওভাবে বের করা যায় না, একটা রেখে সবগুলোকে বের করে দেবো, ওটা হয় না বাস্তবে। যার কারণে ও কাজটা আমরা করতে পারি না বলে ওদেরকে আমরা এই দলে ফেলছি না। তাহলে হাইড্রোজেন লাইক অ্যাটম বললে এখানে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এইগুলোর আসবে এক্সাম্পল। তাহলে হাইড্রোজেন সদৃশ মৌল, হাইড্রোজেন সদৃশ মৌল কি কি হতে পারে, He হতে পারে, He+, তারপরে Li++, তারপরে Be++, এইগুলো হচ্ছে হাইড্রোজেন লাইক অ্যাটম। তাহলে হাইড্রোজেন লাইক অ্যাটম বা হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে বোরের তত্ত্ব কার্যকর হয়। তাহলে বোরের তত্ত্ব লাগিয়ে আমরা এখন কি করব, n-তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালাটা দেখব। এটাও পরীক্ষাতে দিয়েছে, ওতে ভালো করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে নিউক্লিয়াসের চার্জ ধরো Ze, পজিটিভ চার্জ, এবং নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার Z আমরা জেনারেল থিওরি করব হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে। তাহলে চার্জ হচ্ছে Zd। এখান থেকে n-তম কক্ষপথ, এটা ধরো n-তম কক্ষপথ, n-তম কক্ষপথের ব্যাসার্ধ Rn, এখানে একটি ইলেকট্রন আছে, এখানে একটি ইলেকট্রন Vn বেগে ঘুরছে। এই হচ্ছে ঘটনা, এইভাবে আমরা ধরে নিচ্ছি প্রথমে। তাহলে এখানে ইলেকট্রনকে ঘোরার জন্য একটা অভিকেন্দ্র বলের দরকার হয়। আমরা জানি কোনো বস্তু যখন বৃত্তপথে ঘুরে একটা অভিকেন্দ্র বলের দরকার হয়। সেই অভিকেন্দ্র বল এখানে কোথা থেকে আসবে, এখানে আসবে এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল, সেখান থেকেই এই অভিকেন্দ্র বল সৃষ্টি হয়। তাহলে অভিকেন্দ্র বল Fc = তাহলে এখানে Fe, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকেই আসবে। তাহলে অভিকেন্দ্র বল কত, mVn², n-তম কক্ষপথে ঘুরছে Vn বেগ নিয়ে, Vn²/Rn সমান এই দুটো আধানের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল 1/4πε0, এটা চার্জ হচ্ছে Zd আর ওটার অনলি E, তাহলে Zd²/Rn², এটা কন্ডিশন।
আর বোরের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ সংক্রান্ত যে শর্ত ছিল সেটা ছিল কি, এম ভি আর এম ভি এন তাহলে আর এন সমান এন ইন্টু এইচ বাই টু পাই। এন তম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এইচ বাই টু পাই এর সরল গুণিতক, মানে এন একটা গুণ থাকবে। এই ছিল বোরের ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম সংক্রান্ত কোয়ান্টাম কন্ডিশন। তাহলে এখান থেকে ভিএন এর মানটা আস্তে করে বের করে নাও। এটা 1 নম্বর সমীকরণ, এটার থেকে আমি ভিএন এর মানটা বের করে নিচ্ছি, এন ইন্টু এইচ বাই টু পাই, আর এটা তলায় কি থাকছে, এম ইন্টু আর এন। এই ভ্যালুটা ভিএন এর ভ্যালুটা উপরের সমীকরণে মানে 1 নম্বর সমীকরণে সাবস্টিটিউট করো। তাহলে কি থাকছে, এম ভিএন এর জায়গায় এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই, এটা কত হবে, 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর এন স্কোয়ার, আর এখানে একটা আর এন আছে, আর এন সমান 1/4 পাই এপসিলন 0 1/4 পাই এপসিলন 0 জেড স্কোয়ার বাই আর এন স্কোয়ার, এটা থাকছে। তাহলে উভয় পক্ষে দেখো আর এন স্কোয়ারটা কেটে যাচ্ছে, কেটে তাহলে যা পড়ে থাকবে সেটা আমাদের লিখতে হবে। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। তাহলে ওখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই আর এন এদিকের আর এন কেটে যাচ্ছে। আচ্ছা, আমি আর বেশি কাটাকুটি করছি না, বাকি আর এন সমান লিখে যাচ্ছি। আর এন সমান আর যেগুলো যা আছে সেগুলো আমি রেখে দিচ্ছি, 4 পাই এপসিলন 0 এদিকে ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, এদিকটাই গুণ করে দিচ্ছি, আর যেমনগুলো আছে লিখে যাচ্ছি। দেখো তাহলে আর এন সমান 4 পাই এপসিলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এম জেড স্কোয়ার। দেখে নাও, তাহলে এই আর এন এর আর এন তো কেটে, আর এন স্কোয়ারটা কেটে গেছে, তাহলে এটা এদিকে আসবে, তাহলে 4 পাই এপসিলন 0 এম এন স্কোয়ার এইচ স্কোয়ার, এখানে একটা এম কেটে গেছে, এই এম এই একটা এম কাটবে, তাহলে 4 পাই এপসিলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এখানে তলায় আসবে 4 পাই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো ওইটাই এসছে, 4 পাই স্কোয়ার এম ইন্টু জেড স্কোয়ার। এবারে যদি কাটাকুটি করো তাহলে কি দেখতে পাবে, 4 পাই একটা কেটে যাবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার, 4 কাটবে, একটা পাই চলে যাবে, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন 0 বাই এম জেড স্কোয়ার, এটা হচ্ছে। তো এখানে আমি যদি এন স্কোয়ার বাই জেডকে যদি সাইডে রাখি তাহলে কি আছে, এইচ স্কোয়ার এপসিলন 0 বাই এম স্কোয়ার, এপসিলন 0 এইচ স্কোয়ার বাই আর একটা পাই থাকবে এখানে, পাই, হ্যাঁ, পাই এম স্কোয়ার, এটা থাকছে। এই যে রাশিটা, এটা ধ্রুবক রাশি, এটা নির্দিষ্ট মানযুক্ত রাশি। এগুলো এন এর মান চেঞ্জ হতে পারে, কক্ষপথের সংখ্যার উপর নির্ভর করে এন এর মান চেঞ্জ হতে পারে। জেড হচ্ছে কোন অ্যাটম আমরা ধরছি তার উপর নির্ভর করে জেড এর ভ্যালু চেঞ্জ হতে পারে, কিন্তু এগুলোর ভ্যালু চেঞ্জ হবে না। তো এটাকে কনস্ট্যান্ট ধরছি, তাহলে আমরা দেখছি আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার। এটা জেড কোন একটা পরমাণুর ক্ষেত্রে যদি জেড কনস্ট্যান্ট হয় তাহলে এন এর উপর ব্যাসার্ধটা কিভাবে নির্ভরশীল, যে কক্ষপথের সংখ্যার উপরে কক্ষপথের ব্যাসার্ধ কক্ষপথের সংখ্যার বর্গের সহিত সমানুপাতিক, এন স্কোয়ার, আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট রিলেশন, আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার। এবারে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমার প্রশ্ন ওখানে কি ছিল, বোরের তত্ত্ব থেকে এনতম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা প্রতিষ্ঠা করো। তাহলে কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা বললে তোমরা যদি এই পর্যন্ত করে দাও তাহলে ফুল হয়ে গেল। এবারে আমি বিশেষ কিছু কন্ডিশনে চলে আসছি, কন্ডিশনগুলো ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা বললে এই পর্যন্ত করে দিলে কাজ কমপ্লিট, এই পর্যন্ত, এইটা
বা এই উপরের লাইনটা। তাহলে এখানে ছোট প্রশ্ন আর কি কি আছে দেখতে পাচ্ছি, কক্ষপথের ব্যাসার্ধ এন এর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত। দেখো এই যে সম্পর্কটা আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার। এখন যদি একটা লেখচিত্র প্লট করি, একদিকে হচ্ছে এন, একদিকে হচ্ছে আর এন, তাহলে লেখচিত্রটা কেমন হবে? তাহলে লেখচিত্রটা এরকম হবে, বাঁকা হবে। একদিকে স্কোয়ার আছে আর একদিকে সিঙ্গেল ঘাত আছে, কিছু নেই, ওয়ান আছে। তাহলে লেখচিত্রটা এরকম দাঁড়াবে। এবারে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণু, এটা তো হাইড্রোজেন লাইক পরমাণু বা হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে আমি এই তত্ত্বটা ডিরাইভ করেছি। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হবে? জেড ইকুয়ালস টু 1 ধরতে হবে। তাহলে জেড ইকুয়াল টু 1 ধরো, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1। আর যদি প্রথম কক্ষপথ হয়, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ মানে নিউক্লিয়াসের কাছের যে কক্ষপথটা, তাহলে এন ইকুয়াল টু 1 হবে। তাহলে তখন জেড ইকুয়ালস টু 1 আর এন ইকুয়ালস টু যদি 1 এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে আর এন সমান হবে এইচ স্কোয়ার এপসিলন 0। তাহলে এটা প্রথম কক্ষপথ, তাই তো? প্রথম কক্ষপথের ক্ষেত্রে আমি এটাকে সিম্বলটাকে আলাদা করছি, লিখছি। এটাকে অনেক সময় R0 অথবা A0 দিয়ে লিখি। A0 কোনো কোনো জায়গাতে A0 লেখা আছে, কখনো কখনো এটা R0 দিয়েও লিখে। সমান এইচ স্কোয়ার এপসিলন 0 বাই পাই এম স্কোয়ার। এটাকে আমরা বোর রেডিয়াস বলে থাকি। বোর রেডিয়াস A0 অথবা R0 দিয়েও লিখতে পারো, বা R1 এই ফর্মেও লিখে R1 দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে বোরের যে থিওরি, সেটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ A0 অথবা R1 এইভাবেও লিখতে পারো। এর মান কত হয়? এর মান 0.53 আর্মস্ট্রং। ভ্যালুগুলো বসিয়ে দিলে চলে আসবে। এইচ এর ভ্যালু, এপসিলন 0 এর ভ্যালু, পাই এম স্কয়ারের ভ্যালু বসিয়ে দিলে এগুলো চলে আসবে, ক্যালকুলেশন করতে হবে না, একবার মনে রেখে দিবে 0.53 আর্মস্ট্রং। অথবা কেউ এরকম লিখতে পারে R1 সমান হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে 0.53 আর্মস্ট্রং। A0 লিখতে পারো, কারণ প্রশ্নে অনেক সময় A0 দেওয়া থাকে, তাই আমি A0 রাশিটা লিখেছি। তো তোমরা যদি কেউ এইভাবে লিখো, R1 লিখো 0.53 আর্মস্ট্রং, তাতে ভুল কিছু হবে না। তাহলে এটা তো গেল প্রথম কক্ষপথের ক্ষেত্রে। তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব? এই সম্পর্কটা থেকে দেখো। তাহলে এটা আমরা মুছছি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষাতেও আসে, প্রায় থাকে। তাহলে আর এন সমান এন স্কোয়ার বাই জেড ইন্টু, এটা তাহলে এভাবে লিখতে পারি। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড ইকুয়ালস টু 1, তাহলে আর এন সমান এন স্কোয়ার ইন্টু A0। তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে R2 সমান 2 স্কোয়ার ইন্টু A0 সমান 4 ইন্টু A0 এর মান 0.53। ফলে কত হবে? তাহলে 4 ইন্টু 0.53 2.12 এত আর্মস্ট্রং। তাহলে 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? R3 ইকুয়াল টু, তাহলে এটা হবে 3 স্কোয়ার ইন্টু A0, 3 স্কোয়ার মানে 9 ইন্টু 0.53 করলে যা হয় এভাবে। তাহলে তোমাকে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ এখান থেকে বের করতে দিতে পারে। নেক্সট আমরা আবার একটা শর্ট কোশ্চেনে চলে আসি। যদি এরকম থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত সমান কত হবে? তাহলে আর এন দেখলে আর এন সমান, এটা হচ্ছে এন স্কোয়ার ইন্টু A0। তাহলে R1 কত হবে? তাহলে এটা 1, এটা অনলি A0 হবে, অনুপাত এটা কত হবে? 2 স্কোয়ার, এটা তাহলে 1, এটা 2 স্কোয়ার মানে 4 A0, তারপর এটা কত হবে? 9 A0,
এইভাবে, তাহলে এটা A0টা কেটে যাবে, তাহলে 1:4:9 এভাবে 1:4:9 এভাবে রেশিও আসবে R1 R2 R3। তাহলে বলির কক্ষপথের যে ব্যাসার্ধগুলো মানে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 1:4:9 এভাবে আসবে। আবার কোশ্চেন দিয়েছিল 2007-2009-এ হাইড্রোজেন পরমাণুর আনুমানিক ব্যাসের মান কত? ব্যাস 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 যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, ডায়ামিটার। তাহলে ডি দিয়ে লিখি, ডি সমান 2, তাহলে A0 ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস, তাহলে এটা কত হবে 2 × 0.53, 2 × 0.53 মানে 1.06 আর্মস্ট্রং। কোথাও অ্যাপ্রক্সিমেশনে করতে গিয়ে 1 আর্মস্ট্রংও লেখা থাকতে পারে, 1 আর্মস্ট্রং। তাহলে এখান থেকে যে ছোট প্রশ্নগুলো হতে পারে 1 নম্বরে সেগুলো সব বললাম। এবারে হাইড্রোজেন সদস্য পরমাণুর ক্ষেত্রে n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগের রাশিমালা দেখব। এত সময় ব্যাসার্ধের রাশিমালা দেখলাম, ব্যাসার্ধের মান কিরকম হতে পারে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে সেটাও দেখলাম। এবার হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ। তাহলে বেগ কৌণিক ভরবেগের যে কৌণিক ভরবেগের যে কোয়ান্টাম কন্ডিশন ছিল Rn সমান n × h/2π। তাহলে Vn সমান nh/2πm × Rn। এবারে Rn এর মানটা বসিয়ে দিতে পারো, n × h 2πm, এটা কি ছিল 4πε0 n²h² বাই 4π² mz², 4πmz², এটা ছিল। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে, এমটা কেটে যাচ্ছে, আচ্ছা পাই² 4 আচ্ছা তাহলে কত হবে, Vn সমান আচ্ছা nh 2πm Rn। আচ্ছা Rn এর মানটা কত ছিল, আচ্ছা 4πε0 n²h² বাই 4π² mz²। তাহলে মানটা বসিয়ে দিলে 4πε0 n²h² বাই 4π² mz²। বেশ, তাহলে এখান থেকে আমরা Vn এর মানটা দেখতে পাচ্ছি nh/2πm, তাহলে এটা 4π² mz²। আচ্ছা তাহলে এটা থাকছে NH কেটে যাচ্ছে, একটা NH কাটবে, তাহলে তলায় কি থাকছে, এটা z² উপরে যাবে, z² বাই এখানে কত থাকছে, z² উপরে গেলে এখানে থাকছে 2π কেটে গেছে ε0 nh, 2ε0 nh এটা থাকছে। তো এটাই Vn এর মান, কাটাকুটি করে এটা থাকছে। এখানে আমি 2πটা রেখে দিয়েছি, যার কারণে একটু এক্সপ্রেশনটা অন্যরকম লাগছে দেখতে, এখানে কেটে দিয়েছি বলে এরকম লাগছে। তো এটাকে অনেক সময় এইভাবে লিখে যে 1/, যদি না কেটে লিখো তাহলে 1/4πε0 2πz² বাই nh, এই ফর্মে যে 2πটা উপর নিচে গুণ করে রাখলে এরকম দাঁড়াচ্ছে। তো এটার লেখার সুবিধা আর কিছু না,
এটাকে একটা বিশেষ কনস্ট্যান্ট আকারে লিখব, যে 1/4πε0 স্কোয়ার বাই h/2 এটা ইন্টু সি ইন্টু CZ/n। তো এই যে ভ্যালুটা, এটাকে ওই যে আলফা ফর্মে লেখা হয়, আলফা। তাহলে ভিএন সমান আলফা ইন্টু CZ/n। এই যে রাশিমালাটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, ভিএন সমান আলফা CZ/n। বা এই যে আলফার ভ্যালু, এর তো ফিক্সড ভ্যালু, এই যে এটার ভ্যালু, তাহলে আলফা সমান কত ধরা হলো? আলফা সমান 1/4πε0 স্কোয়ার বাই h/2 এর হোল স্কোয়ার ইন্টু সি। তো এটাকে সূক্ষ্ম গঠন ধ্রুবক বলে। এর মান একটু মনে রেখে দেবে, 1/137 ইন্টু 137 হয়, 1/137। আলফার ভ্যালু 1/137। তাহলে ভিএন সমান তাহলে কত হলো? ভিএন সমান তাহলে দাঁড়াচ্ছে ভিএন, এটার মান যদি 1/137 হয়, তাহলে ওটা ইন্টু CZ/n, এটা ভিএন এর ভ্যালু হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে। তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি হবে? তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ভিএন সমান 1/137 C/n। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে Z=1 বসিয়ে দিয়েছি, তাহলে C/n হলো। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে যে ইলেকট্রন থাকে, হাইড্রোজেন পরমাণু এখানে তাহলে একটাই প্রোটন, তাহলে প্রথম কক্ষপথে যে ইলেকট্রন ঘুরছে তার বেগ, তাহলে 1/137 ইন্টু সির মান কত, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বাই এন এর ভ্যালু 1। তাহলে আলোর বেগকে 137 দিয়ে ভাগ করলে যা হয় এর সঙ্গে সমান হবে, বা আলোর বেগের 1/137 অংশ বা 137 অংশ হবে। এটাই, এটা ছোট প্রশ্ন আকারে থাকে যে বোরের প্রথম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ কত হয়, তাহলে আলোর বেগের 1/137 অংশের সঙ্গে সমান। এটা ভাগ করলে কত হবে, ওটা যেহেতু ক্যালকুলেটর নিয়ে অ্যাপ্রক্সিমেশন করতে হবে, না হলে এই ফর্মে রেখে দিলেও হবে। এরপরে হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের আবর্তনের কম্পাঙ্ক এটা বের করতে হবে। তাহলে আগের রাশিমালা থেকে যেটা দেখলাম, ভিএন সমানুপাতিক 1/n। তাহলে কোনো কক্ষপথে ইলেকট্রনের বেগ ওই কক্ষপথের যে কোয়ান্টাম সংখ্যা বা সংখ্যার সঙ্গে এটা ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে 1/n। তাহলে ভিএন এর সঙ্গে এন এর যে লেখচিত্র কেমন হবে, ভিএন এর সঙ্গে এন এর লেখচিত্র, একদিকে এন একদিকে যদি ভিএন প্লট করি, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্কে যে লেখচিত্র হয় সেটাই হবে। এবারে কম্পাঙ্কের বিষয়টা আসছে। কম্পাঙ্ক আমরা জানি বেগ সমান 2πr/t, আর 1/t কে কম্পাঙ্ক বলে, তাহলে এটা হবে 2πrn ইন্টু নিউ এন। তাহলে নিউ এন ইকুয়াল টু VN/2πrn। এটা তা এখন এটা m
ভি এন আর এন সমান কত ছিল, এম ভি আর সমান কত ছিল, এন এইচ বাই 2 পাই। এটা ছিল, আমরা জানি বোরের যে দ্বিতীয় কন্ডিশন ছিল, কোয়ান্টাম কন্ডিশন এটাই। তাহলে ভিএন সমান কত হবে, ভিএন সমান এন এইচ বাই 2 পাই এম ইন্টু আর এন। তাহলে এখানে ভিএন এর মান বসিয়ে দেওয়া, এন এইচ বাই 2 পাই এম ইন্টু আর এন ইন্টু 2 পাই আর এন। তাহলে এটা কত হবে, এন এইচ বাই 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার এম ইন্টু আর এন এর স্কোয়ার। এবারে আর এন এর মানটা যদি বসিয়ে দিই, 4 পাই এপসিলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এটা এই যে বসিয়ে দিয়ে লাস্টে যে রাশিমালাটা এসছে দেখো, জাস্ট এগুলো বসানো, বসিয়ে লাস্টে যে রাশিমালাটা এসছে তাতে নিউ এন, তাহলে নিউ এন সমানুপাতিক কি আছে, জেড স্কোয়ার বাই এন কিউব। এগুলোই ছোট প্রশ্ন আকারে থাকে। তাহলে এখানে পরমাণু ক্রমাঙ্কের সহিত, এখানে বর্গের সহিত সমানুপাতিক আছে নিউ এনটা, নিউ এন প্রপোর্শনাল টু জেড স্কোয়ার। এইগুলোই ছোট প্রশ্ন, নিউ এন প্রপোর্শনাল টু জেড স্কোয়ার আর নিউ এন প্রপোর্শনাল টু 1/n কিউব। তাহলে এন এর কিউবের সহিত ব্যস্ত সম্পর্কযুক্ত, কিউবের সহিত ব্যস্ত সম্পর্কযুক্ত, এই দুটো ইম্পর্টেন্ট জায়গা। তাহলে জেড এর উপর কিভাবে নির্ভরশীল আর এন এর উপর কিভাবে নির্ভরশীল কম্পাঙ্কটা, এগুলি ছোট প্রশ্ন, ডিরাইভ খুব কম দেয়। তো ডিরাইভ করাটা এমন কিছু জটিল বিষয় নয়, তবে ওটা মান বসিয়ে দিলে চলে আসবে। তো এইগুলো ছোট প্রশ্ন আকারে বেশি দেওয়া থাকে। এটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তির গণনা। শক্তি, আমরা শক্তি বললে জানি শক্তি দুই রকম হয়, স্থিতিশক্তি আর গতিশক্তি। ইলেকট্রনের ক্ষেত্রে এখানে নিউক্লিয়াসের, এটা নিউক্লিয়াস, এখানে চার্জ জেডি পজিটিভ চার্জ, আর ইলেকট্রন এটা নেগেটিভ আধানযুক্ত কণা, এইভাবে বৃত্তপথে ঘুরছে ভি বেগ নিয়ে বা ভি এন, এনতম কক্ষপথে, এটা হচ্ছে আর এন। এই ছিল বিষয়টা। তাহলে এখানে এর স্থিতিশক্তি আর গতিশক্তি দুই রকম শক্তির কথা আমরা জানবো, এবং দুটো শক্তির মান দেখব এবং টোটালটা কত হয় সেটাও দেখব। এই তিনটা কাজ। তাহলে প্রথমে আসি এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তি। এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তি ই কে সমান হাফ এম ভি এন স্কয়ার। এটা আবার আমরা জানি এটা হয় এম ভি এন স্কয়ার বাই আর, মানে অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল সেটা কি হয়, স্থির তড়িৎ আকর্ষণ বলের সঙ্গে সমান হয় 1/4 4 পাই এপসিলন 0 জেড স্কোয়ার বাই আর এন স্কোয়ার। তাহলে এম ভি এন স্কোয়ার সমান কত হবে, এম ভি এন স্কোয়ার সমান, তাহলে 1/4 পাই এপসিলন 0 জেড স্কোয়ার বাই আর এন, এটা থাকবে। তাহলে এম ভি এন স্কোয়ারের মানটা এখানে আমি বসিয়ে দিই, তাহলে ই কে সমান কত হবে, ই কে এটা সমান তাহলে কত হবে, হাফ এম ভি এন স্কোয়ার মানটা কত হলো 1/4 পাই এপসিলন 0 ইন্টু জেড স্কোয়ার বাই আর এন। এটাই হচ্ছে এনতম কক্ষপথে ইলেকট্রনের কি বের করলাম, গতিশক্তি বের করলাম। এটা গতিশক্তি। তাহলে এনতম কক্ষপথে ইলেকট্রনের স্থিতিশক্তি,
স্থিতিশক্তি আমরা জানি Q1 এবং Q2, Q1 এবং Q2 দুটি আধান পরস্পর থেকে r দূরত্বে থাকলে তাদের স্থিতিশক্তি কত হয়? ইপি সমান কি হবে? 1/4πε0 Q1 Q2 JD, আর এটা মাইনাস ই বাই আর এন, Q1 Q2 বাই আর। তাহলে এটা কত থাকছে? মাইনাস সামনে আসবে 1/4πε0 জেডি স্কোয়ার বাই আর এন। এটাই হচ্ছে স্থিতিশক্তির রাশিমালা। এটা স্থিতিশক্তি, উপরেরটা গতিশক্তি। তাহলে স্থিতিশক্তিটা দেখো নেগেটিভ, গতিশক্তিটা কিন্তু পজিটিভ। তাহলে এখন এখান থেকে কোশ্চেন অন্যরকম থাকবে, স্থিতিশক্তি গতিশক্তির অনুপাত বের করতে পারবে। ই কে আর ইপি করলে দেখো ই কে এটা কত আছে, এখানে যা আছে মানের দিক থেকে নেগেটিভ সাইন বাদ দিলে মানের দিক থেকে যা আছে এখানে তার অর্ধেক হচ্ছে। তাহলে গতিশক্তিটা স্থিতিশক্তির হাফ হচ্ছে, তার মানে স্থিতিশক্তিটা গতিশক্তির দ্বিগুণ হচ্ছে। তাহলে এইভাবে অনুপাত করতে দিতে পারে। মানের অনুপাত চাইবে, সাইনের কিছু গুরুত্ব নেই এখানে, মানের অনুপাতটা চাইতে পারে। তাহলে মোট শক্তি কত হবে? মোট শক্তি সমান ইকে প্লাস ইপি। এটা যদি করো তাহলে কত আসবে? এখানে যা আছে ওখানে তার হাফ আছে কিন্তু পজিটিভ আছে, তাহলে আলটিমেট কত আসবে? মাইনাস হাফ 1/4πε0 জেড স্কোয়ার বাই আর এন। এটাই হবে দুটোর সমষ্টি। তাহলে এখানে দেখো মোট শক্তি টোটাল এনার্জি যেটা পাওয়া যাচ্ছে সেটা দেখো গতিশক্তির মানের সঙ্গে সমান হচ্ছে কিন্তু নেগেটিভ সাইন, আর স্থিতিশক্তির মানের অর্ধেক হচ্ছে, মানের দিক থেকে অর্ধেক হচ্ছে। তাহলে এইগুলো রেশিও চাইতে পারে, ই অনুপাত ই কে, ই অনুপাত ই কে, মানের অনুপাত চাইবে, তাহলে 1:1। ইপি অনুপাত ই, তাহলে ইপি অনুপাত ই, তাহলে 2:1। তাহলে এইভাবে রেশিওগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। রেশিও তো কিছু একবারে ছোটদের ব্যাপার, ওগুলো কিছু ব্যাপারই নয়। তাহলে রেশিওগুলো তোমরা অবশ্যই দেখবে। তাহলে মোট শক্তির রাশিমালা এটা। এবারে আর এন এর মানটা বসিয়ে দিতে পারো, এন তম কক্ষপথের ব্যাসার্ধ যেটা 4πε0 n স্কয়ার h স্কয়ার বাই যে 4π² mz স্কয়ার, সেই ভ্যালুটা বসিয়ে দিলে যেটা আসবে সেটা কত আসবে? মাইনাস 1/4πε0 জেড স্কয়ার বাই এটা কত হয়? 4πε0 n স্কয়ার h স্কয়ার বাই 4π² m জেড স্কয়ার। এটা বসিয়ে দিলে এটা কত আসবে? মাইনাস 1/4πε0 হোল স্কয়ার একটা আসবে, তাহলে 2, এখানে 2 একটা কাটবে, তাহলে যেটা থাকবে 2π² m জেড স্কয়ার e⁴ বাই n স্কয়ার h স্কয়ার। এরকম রাশিমালা চলে আসবে, টোটাল এনার্জি রাশিমালা। তাহলে এই হচ্ছে হাইড্রোজেন লাইক অ্যাটম, মানে হাইড্রোজেন সদৃশ পরমাণুর এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তির রাশিমালা। তাহলে সেটাকে কাটাকুটি করলে সহজ সরলভাবে আনলে এটাই দাঁড়াচ্ছে। কারণ এখানে আমি যেটা করেছি দেখো 4πε0, এখানে পাই আছে, ε0 আছে, এখানে 4 আছে, এখানেও 2π² আছে, এগুলো তাহলে একটু কাটাকুটি করা যেতে পারে। করে যেটা সিম্পল ফর্মে আসবে সেটা ওইটা m z স্কয়ার e⁴/8 ε0 স্কয়ার n স্কয়ার h স্কয়ার। তো এখান থেকে যেটা দেখা যাচ্ছে en প্রপোর্শনাল টু -1/n স্কয়ার। তার মানে নিউক্লিয়াসের কাছ থেকে যত দূরের দিকের কক্ষপথে যাবে, মানে বাইরের দিকের কক্ষপথ, নিউক্লিয়াস থেকে দূরত্ব বেশি, এন এর মান যত বেশি হবে স্বাভাবিকভাবে আমরা বলবো ইএন এর মান কমবে মনে হয় না, এটা বেশি আর এটাও মাইনাস সাইন আছে, তাহলে এটা বেশি মানে কমছে, আবার মাইনাস সাইনটা কমা মানে অ্যাকচুয়ালি ইর ভ্যালুটা বাড়া, মাইনাসটা কমা মানে লোকের ঋণ যদি কমে যায় তাহলে তো সে উন্নতি লাভ করে, তার ক্ষেত্রে ইএন এর ভ্যালুটা মানে জমা হচ্ছে কিছু, আস্তে আস্তে জমার দিকে যাচ্ছে, তাহলে ইর মান বাড়ছে, তাহলে বিষয়টা সেরকম। তাহলে এন যত বাড়বে, কক্ষপথের সংখ্যা যত বাড়বে, সেটা কি হবে?
শক্তির মানটা কত, এটা বাড়তে থাকবে। আর নিউক্লিয়াসের কাছে যে একবারে নিউক্লিয়াসের কাছের যে কক্ষপথ, এটা নিউক্লিয়াসের কাছের যে কক্ষপথ, এখানে ইলেকট্রনের শক্তি সব থেকে মিনিমাম থাকে, মিনিমাম এনার্জি, স্টেবল কিন্তু মিনিমাম এনার্জি। আর যত দূরের দিকে যাবে তত তার এনার্জিটা ধীরে ধীরে বাড়বে। তো এখানে এই নেগেটিভ সাইনের তাৎপর্য অনেক সময় জানতে চায়। তাহলে নেগেটিভ সাইনটা কোথা থেকে এলো একটু দেখে নিই ঘুরে। দেখো, কাইনেটিক এনার্জি পজিটিভ, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, আর এইটা বেশি বলে টোটাল এনার্জিটা নেগেটিভ হয়েছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হওয়ার কারণে টোটাল এনার্জিটাও নেগেটিভ হয়েছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ কখন হয়? একটা চার্জ পজিটিভ, অন্যটা নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ চার্জ মানে কি? ওরা আকর্ষণ বলের দ্বারা পরস্পর যুক্ত আছে। তাহলে কোনো সংস্থা যদি আকর্ষণ বলের দ্বারা যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হয়, অ্যাজ এ হোল টোটাল এনার্জিটা নেগেটিভ হয়। যেটা তোমরা মহাকর্ষেও দেখেছো, মহাকর্ষেও টোটাল এনার্জি সেখানে নেগেটিভ ছিল। তাহলে সেখানে সবসময় ওই বলটা, মহাকর্ষ বলটা সবসময় আকর্ষণধর্মী ছিল বলে মোট শক্তিটা সেখানে নেগেটিভ ছিল। তাহলে এখানে নিউক্লিয়াস আর ইলেকট্রন এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, তাই এরা কি হয়? আকর্ষণ বলের দ্বারা যুক্ত থাকার কারণে টোটাল এনার্জিটা নেগেটিভ এসছে, মানে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ বলে টোটাল এনার্জিটা এখানে নেগেটিভ এসছে, সেটা কাইনেটিক এনার্জি থেকে বেশি, তাই নেগেটিভ। তো এখানে তাহলে এই ইলেকট্রনটাকে যদি এর থেকে দূরে সরাতে হয়, এর আকর্ষণ ছাড়িয়ে বাইরে বের করতে হয়, আমাদের কিছু কাজ করতে হবে। নেগেটিভ এনার্জি তাৎপর্য হতে এটা। তাহলে কোনো সংস্থা যদি আকর্ষণ বলের দ্বারা যুক্ত থাকে, সেক্ষেত্রে টোটাল এনার্জিটার নেগেটিভ আসে। অর্থাৎ সংস্থায় ওই সিস্টেমটা বা ওই কণাগুলোকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে বাইরে থেকে শক্তি দিতে হবে। এটাই হচ্ছে ঋণাত্মক শক্তির তাৎপর্য। হাইড্রোজেন পরমাণুর গঠনের আলোচনা আজকের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে বাকি অংশ আমরা আলোচনা করব। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তাহলে নেক্সট ক্লাসটা খুব দ্রুত তোমাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ, গুড বাই, দেখা হবে নেক্সট ক্লাসে।